34তম বিসিএস এ ফার্স্ট পুলিশে ফার্স্ট হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। 29 বিসিএস 29তম বিসিএস এ আমার স্টুডেন্ট ছিল, ওটা হচ্ছে মাহবুর রহমান, বগুড়া আজিলা কলেজ থেকে ইংলিশে অনার্স করছে। কম্বাইন্ড মেরিটে ফার্স্ট, মানে এই বিসিএস এর কম্বাইন্ড মেরিট আছে না, যতজন যত ক্যাডারে হয়েছে সবার থেকে বেশি নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে ফরেন ক্যাডারের মধ্যে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। সো এটা আরো এক্সাম্পল আছে। 28তম বিসিএস এ ধরো অ্যাডমিন ক্যাডারে ফার্স্ট হয়েছে নোয়াখালী ডিগ্রি কলেজ থেকে, নোয়াখালী ডিগ্রি কলেজ থেকে অ্যাডমিনে ফার্স্ট। 34 কি 33 এই দুটো বিসিএস একটা হবে। তো সেইখানে একজন পুলিশে ফার্স্ট হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোথাও চান্সই পায় নাই, ন্যাশনাল থেকে পড়েছিল, ডিগ্রি করেছে, 3 বছরের ডিগ্রি করা, ডিগ্রি করে সে মাস্টার্স করে পরীক্ষা দিয়েছে, দিয়ে ফার্স্ট হয়েছে। তো কৃষক হিসেবে সে বলছে যে আমার মেয়েটা যদি ম্যাজিস্ট্রেট হতো, এই যেদিন বলছে মেয়েটা যদি ম্যাজিস্ট্রেট হতো ওই দিন থেকে সে আর মানে কাউরে বলে নেই সে কাটার হয়েছে। মানে লাইভে তোমার এটা শুনলে তোমার গায়ে লোম দাঁড়িয়ে যাবে, সে কাউরেই বলে নাই যে সে কাটার হয়েছে। 1 বছর সে বাড়িতে পড়ছে, চিন্তা করছে যে আমার বাপের একটা স্বপ্ন, এই স্বপ্নটা তো পূরণ করতে হবে আমার, বা এটাই পূরণ করতে পারবো না তাহলে কি হবে। সে কি করছে, বাড়িতে 1 বছর পড়াশোনা করার পরে আবার অ্যাডমিন কাটার হয়েছে 37তমতে। অ্যাডমিন কাটার হওয়ার পরে সে খুশি হয়েছে। প্রথমবার আমাকে বলেনি, আমাদের এখানে কোচিং করছিল, প্রথমবার বলেনি সে কাটার হয়েছে, প্রথমবার কিন্তু শিক্ষা কাটার হয়েছে। হওয়ার পরে সে কাউরে বলেনি, কত চাপা। আর এখনকার সময় দেখবা যে প্রিলি পাস করলেই কি একটা অবস্থা হয়ে যায়। মানে 47 বিসিএস পরীক্ষার সার্কুলার হয়ে গেল, বিজ্ঞাপন হয়ে গেল। টোটাল পোস্ট কতগুলা? 3487 ক্যাডার পদ। প্রথম কথা হচ্ছে কোটা নাই, তাই না? মানে তারপরে 2 নম্বর কথা হচ্ছে কোনো দুর্নীতিও হবে না আশা করা যায়। তো ফেয়ার একটা এবার পরীক্ষা হবে, এইবার দেখা যাবে যে কে কিরকম ইয়ে করে, এবং পদও অনেক বেশি, 3487 শুধু ক্যাডার। নন ক্যাডারও তো আছে এখান থেকে, তারপরে নন ক্যাডার আলাদা সার্ভিস সার্কুলার হয়ে গেছে। তো মাশাআল্লাহ একটা বিরাট সুযোগ। কিন্তু এখন প্রথম কথা হচ্ছে যে এই 47 যে ব্যাপারটা সার্কুলার হলো, পরীক্ষা কবে হবে সেটা একটা বড় কোশ্চিন থাকবে। আমার ধারণা সবাই এটা বলবে যে পরীক্ষা কবে হবে। পরীক্ষা পিএইচই বলে দিয়েছে যে মে মাসে পরীক্ষা হবে। তো মে মাসে পরীক্ষা হবে, মে মাসে যদি নাও হয় তাহলে মেয়ের পরে মাস যেটা থাকে জুন মাসে হতে পারে। তো সব মিলে এখন থেকে যে সময়টা আছে হাতে, এখন থেকে যদি ধরি আমরা 5 থেকে 6 মাস সময় স্টিল আছে, তাই না? 5 থেকে 6 মাস। তো 5 থেকে 6 মাসের মধ্যে থেকে এটা অবশ্যই বিসিএস এর প্রস্তুতি নেওয়া সম্ভব, যদি ন্যূনতম বেসিকটা থাকে, বেসিক লেভেলটা যদি কিছুটা থাকে। একদম কিছুই জানে না তারাতে কিন্তু আসলে হওয়া মুশকিল। যদি স্যার হার্ড ওয়ার্ক করে সেটাও পসিবল না, হার্ড ওয়ার্ক করলেও টাফ, যদি একেবারে কিছু না জানে। একবারে কিছু না জানলে সেটা অনেক টাফ ব্যাপার। তো কিছু থাকতে হবে, মানে একবারে যদি কিছু না থাকে তাহলে 48 তার জন্য আমি বলবো সবসময় যে 48 সে করুক, বাট কিছুটা বেসিক আছে তাকে এই 5-6 মাসের মধ্যে তৈরি করা সম্ভব। হোয়াটএভার। তো আজকের যে বিজ্ঞাপন হয়ে গেল, আমরা যারা এইবার 47 বিসিএস পরীক্ষা অংশ নিব, তো তারা রেডি হয়ে যায় ঝটপট। একটু কিছু কথা জানবো যে এই বিসিএস পরীক্ষা যে হইলো, যে কথা জানবো যে এটা আবেদন শুরু হবে কবে থেকে এবং আবেদনের শেষ সময় কতদিন, এটা জরুরি জিনিস। আর আরেকটা জিনিস জানবো সেটা হচ্ছে আবেদনটা কোন সময়টা করব, ঠিক আছে, কোন সময়টা আবেদন করলে ভালো হবে, ঠিক আছে, এই জিনিসটা একটু বলবো। বলার পরে লাস্টে আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে এই বিসিএস পরীক্ষার যে যোগ্যতা অযোগ্যতা এটা নিয়ে শর্ট করে একটু বলবো। বলার পরে এইবার বিসিএস পরীক্ষায় কোন ক্যাডারে কতগুলো পদ আছে, কোন ক্যাডারটা ভালো হবে মন্দ হবে, এগুলো নিয়ে একটু কথা বলবো। আর অবশ্যই প্রশ্নোত্তর পর্ব থাকবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই শেষ সময়ে মাত্র এই যে 5 মাস সময় আছে, 5 মাস সময়ের মধ্যে থেকে কিভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ে একটু বলবো। রফিক? জি স্যার, আমরা আজকে টোটালি কথা বলবো 47 বিসিএস এর মানে যে সার্কুলারটা আজকে প্রকাশিত হয়েছে, এই সার্কুলার সম্পূর্ণ সার্কুলার নিয়ে কথা বলবো। আমরা এখানে গল্প করতে করতে এটা করি, এটা ভাবার দরকার নাই যে আমরা খুব সিরিয়াস কিছু বলতেছি, তা না, কিন্তু একদম ক্যাজুয়ালি এটা নিতে হবে। আমরা কিছুটা সময় একসাথে আড্ডা দিচ্ছি, এটা মনে করতে হবে যে এটা জাস্ট কি যে স্যারের সাথে বা বড় ভাইয়াদের সাথে একটু আড্ডা দিচ্ছি, এইভাবে ধরে নিতে হবে, তাহলে সময়টা ভালো হবে। কোনো এভাবে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। বিশেষ পড়াশোনা বুঝছো রফিক, আমি সবসময় যেটা বলতাম সবাইকে বলি সেটা হচ্ছে পড়াশোনাটা এরকম, পড়াশোনা তোমার সিরিয়াসলি নেওয়া যাবে না। তো বিশেষ পড়াটা যদি খুব সিরিয়াসলি নাও তাহলে পড়া হবে না। আবার যে তুমি যে ওভার সিরিয়াস হবা সেটার সুযোগ নাই। বাট পড়াশোনাটা কি করতে হবে যে এটা মাথায় থাকবে যে এই চাকরিটা মজা, শুধু মানে এমন ফানি নিলা যে পড়াশোনা ঠিক মতো মনেই থাকে না, তাহলে হবে না। ওই ক্ষেত্রে আবার সিরিয়াস থাকতে হবে, কিন্তু ওভার সিরিয়াস হওয়া যাবে না। ওকে, আসো আমরা এটা আলাপ করি। যেহেতু এই 47 বিজ্ঞাপন হয়ে গেল, প্রথমে কথা হচ্ছে যে এটা আবেদন শুরুর তারিখ কবে এবং শেষ তারিখ কবে, তাই না? দেখো, আবেদন শুরু হচ্ছে 10 ডিসেম্বর, অর্থাৎ এটা হচ্ছে নভেম্বর মাস শেষের দিকে একদম, অর্থাৎ আবেদন শুরুর সময় আর কয়দিন আছে, আজকে 28 তারিখ,
আর হচ্ছে যে 12 দিন 12 দিন সময় আছে, 12 দিন সময় আছে আবেদন করার জন্য। এখন দেখো যে জিনিসটা হচ্ছে 12 দিন আবেদন করার সময় আছে, আর 31 ডিসেম্বর শেষ, তার মানে পুরো ডিসেম্বর মাস জুড়ে, মানে হ্যাঁ, 12 তারিখ মানে কি 20 দিন সময় থাকে আবেদনের। সবচেয়ে বড় কথা হচ্ছে 20 দিন আবেদন সময় থাকবে। এখানে একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, যেহেতু বহু বিসিএস দেখছি যে আবেদন করে এবং সেখান থেকে কি জায়গাটা সমস্যা করে, আবেদন করতে ভুল করে, এরকম অসংখ্য, বলে দেওয়ার পরে ভুল করে। তা আমরা এর মধ্যে থেকে আবেদন করার যে ফর্মটা আছে, কিভাবে ফর্ম পূরণ করতে হবে এবং কোন ক্যাডারটা চয়েস দিতে হবে, কোন ক্যাডারটা উপরে দিলে কি হবে, নিচে দিলে কি হবে, ক্যাডার চয়েসটা কিরকম হবে, আমি বিস্তারিত বলে দিব আমাদের বিদ্যাবাড়ি পেজের মধ্যে, পরবর্তী লাইভে একটা বলে দিব। হ্যাঁ, আর আবেদন করার ক্ষেত্রে মনে রাখবো, আবেদন করার সময় শুরুতে, একদম শুরুতে আবেদন করব না, শেষে আবেদন করব না, আবেদন করবো মাঝখানের শেষের যে অংশটা আছে সেই সময়ের মধ্যে। যেহেতু এবার মাত্র 20 দিন সময় আছে, এই 20 দিনের মধ্যে থেকে আবেদন করতে হবে। জাস্ট কি যে 22 তারিখের পর থেকে, 22 তারিখ থেকে 25 তারিখ, এই 3 দিনের মধ্যে আবেদন করলে ভালো হবে। 31 তারিখ পর্যন্ত সময় আছে, 31 তারিখে ধারা কাছে যাওয়া যাবে না, 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আবেদন করব। ক্লিয়ার এই জিনিসটা? এই 3 দিন অথবা 20 তারিখ থেকে 25 তারিখ, এই 5 দিনের মধ্যে আবেদন করব। কি সুবিধা হবে আবেদন করলে? এই সময় আবেদন করলে, যদি ঢাকায় পরীক্ষা দিই আমরা, তাহলে ঢাকায় একদম মেইন জায়গায় যেখানে কেন্দ্র পড়ে, যেমন ফার্ম গেট, তারপরে তেজগাঁও কলেজ আছে, হ্যাঁ, মূল ঢাকার মধ্যে সিট পড়বে। আর যদি প্রথমে বা লাস্টে আবেদন করি, তাহলে হয় কি যে সুযোগ থাকে যে হয়তো ঢাকার ওই প্রান্তে, কারণ সিট প্রান্ত তখন করে, তখন উত্তর সিটি কর্পোরেশনের উত্তর প্রান্তে, দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণ প্রান্তে পড়বে, ওই পরীক্ষা হলে যাওয়া আসার একটি সমস্যা হয়। এই জন্য বলছি যে মাঝখানে একটা সময় মধ্যে আবেদন করবো। হ্যাঁ, এটা একটা কৌশলী কথা। আর একটা সুবিধা হচ্ছে আবেদন মাঝখানে করলে, রোল নাম্বারটা কি হবে যে মাঝখানে বা শেষের দিকে যাবে। এতে করে যদি পরীক্ষায় ভাইবা যখন দিবা, তখন ভাইবা পরীক্ষার সময় অন্যদের ভাইবাটা দেখে টেকে তারপর ভাইবা দিতে পারবা, একটু শেষের দিকে যে। আর শুরুতে আবেদন করলে কি হবে, ভাইবা শুরুতেই হবে, শুরুতে একবার বোর্ডে সবাই থাকলে তখন তুমি প্যাসে পড়ে যাবা, মানে ভাইবা প্রিপারেশনটা তুমি নেওয়ার সুযোগ পাবা না। আর যদি একটু মাঝখানে আবেদন করো, তাহলে যে শেষের দিকে পড়লে তখন ভাইবার জন্য পড়াশোনা করে অন্যদের কি ধরনের প্রশ্নগুলো করে এগুলো দেখে আবেদন করা যাবে। ওকে, তাহলে আমরা এটা দেখলাম যে আবেদন শুরু হচ্ছে 10 ডিসেম্বর থেকে আর শেষ হচ্ছে 31 ডিসেম্বর। মাত্র 20 দিন সময় থাকবে। এই 20 দিনের মধ্যে থেকে আমরা আবেদন করব কয় তারিখে? আমার পরামর্শ নিতে হবে এরকম কোনো কথা না। আমার পরামর্শ হচ্ছে যে 20 তারিখ থেকে 25 তারিখ এই সময় আবেদনটা করব। আমরা 10 তারিখে আবেদনটা করব না, ঠিক আছে? কিন্তু অবশ্যই কিন্তু এই সময়টা মাথায় রাখতে হবে, এটা যেন পার না হয়ে যায়। ওকে, আর এরপর আসি যে বয়সটা বাড়ছে। রফিক, তুমি এটা বুঝাই বলো একটু যে বয়সটা বাড়ছে, এটা কি বলবা? স্যার, যাদের বয়স 1 নভেম্বর এই 2024 সালে স্যার, অর্থাৎ নভেম্বরে আজকে হচ্ছে 28 তারিখ, অনেকের হয়ে গেছে যে 1 তারিখের পরে 30 বছর পার হয়ে গেছে, মানে সরি 32 বছর। এইটা কিন্তু কে জানি কমেন্ট করলো বোধহয়, হ্যাঁ, বয়স নিয়ে বলেছে অনেকেই যে যাদের বয়স 32 বছর, পূর্বে যেমন মুক্তিযোদ্ধা নাতি, তৃতীয় লিঙ্গ, এরা হচ্ছে আবেদন করতে পারতো 32 বছর শুধুমাত্র। কিন্তু এবার আপনারা একদম সর্বজন স্বীকৃত ভাবে আপনারা পাচ্ছেন 32 বছর, সবার জন্য এটা থাকছে। আপনার বয়স 21 থেকে 32 বছর, এই 32 বছর আবেদনটা শুরু হবে এই যে নভেম্বর মাসের, অর্থাৎ এই যে এটা 32 বছর শুরু হবে 1 নভেম্বর থেকে। স্যার, এটা তো 28 নভেম্বর, নভেম্বর তো প্রায় শেষ, মানে এই 1 মাসও পাচ্ছে। এখন অনেকেই আমাকে কে জানি প্রশ্ন করেছিল, ইনবক্সে করলো না কোথায় করলো ঠিক মনে করতে পারছি না, বললো নভেম্বরের 12 তারিখে আমার বয়স শেষ হয়েছে। দেখো, খেয়াল করো, পারবে যে নভেম্বরের 12 তারিখে তার বয়স শেষ হয়েছে, সে কিন্তু হতাশ যে হায় আবেদন তো আজকে সার্কুলার হলো, তার মানে আমি পেলাম না। তা কিন্তু না, নভেম্বরের 12 তারিখে বা নভেম্বরে যদি সে 2 তারিখেও যদি তার বয়স শেষ হয়, তারপর সে আবেদন করতে পারবে 1 নভেম্বর। এই যে 1 নভেম্বর, কথাগুলো ভালো শুনতে হবে, শুনলে এটা খেয়াল করলে কাজে লাগবে। 1 নভেম্বরে যার বয়স ছিল 32 বছরের মধ্যে, 32 এর মধ্যে ছিল, ঠিক আছে? 32 মানে কি? 32 মানে 33 হয় নাই, ঠিক আছে? অনেকে এটা কিন্তু অনেক বোঝে না। 30 মানে কি বোঝে না, 30 বছর মানে কি? এটা 31 ধরবো না 30 ধরবো, মানে যেদিন থেকে 33 বছর শুরু হবে ওই দিন থেকে 32 বছর শেষ, পূর্ণ হতে হবে, ঠিক আছে? অনেকে থাকে যে 32-এ পড়লাম। স্যার, এখানে ছোট একটা কথা বলতে চাই, অনেকে কমেন্ট করছিল স্যার, দ্রুত শেষ করতে 4 বার বিসিএস এর ব্যাপারটা স্যার। ও, এটা স্যার বলো, তুমি বলো। 4 বার বিসিএস বলতে স্যার অনেকে বলছে যে আমি স্যার অলরেডি 4 বার দিয়ে ফেলেছি, তাহলে কি আমি বিসিএস ওইটা কাউন্ট করবে না? এটা কোনো কাউন্ট করবে না, ওইটা কাউন্ট করবে না। আপনার এর মধ্যে আপনি 4 বার কেন 6 বার দিয়ে ফেলেন, 47 হবে আপনার প্রথম বিসিএস। হ্যাঁ, ঠিক আছে, মানে 4 বার দিতে এতবার লাগে না, 4 বার বিসিএস দেওয়া লাগে নাকি? এতবার লাগবে না। আমরা কি এটা বলছি? আর ক্যাডার সময় দেখো, এখানে একটু জিনিসটা একটু বুঝাই দেই রফিক। এই ক্যাডার সময় যেটা আছে দেখো, যে এই যে ক্যাডার যেগুলো আছে দেখো কতগুলা পোস্ট, এই যে তুমি যেটা বললা যে
487 জনের সার্কুলার। সাধারণ ক্যাডার আমি একটু বুঝিয়ে বলবো নি, সাধারণ ক্যাডার যেটা হচ্ছে, জেনারেল ক্যাডার যেটা হচ্ছে, যেমন বিশেষ প্রশাসন, পুলিশ, ম্যাজিস্ট্রেট যেটা আমরা সহজ কথা বলি, কাস্টমস, ট্যাক্স, অডিট ক্যাডার, হ্যাঁ, এই যে যেগুলা জেনারেল ক্যাডার যেগুলো আছে সেগুলো হচ্ছে 627টি, অনেক। এগুলো সাধারণত 500 থাকে। স্যার বলাই যায় যে ক্যাডারের মধ্যে একটু ডিমান্ডফুল ক্যাডার, এটা এরকম বলা যায় না, ওইটা বলা যাবে না, এটা ডিমান্ডফুল বলা যাবে না। ক্যাডার মানে ক্যাডার, সবগুলোই ক্যাডার, যে ক্যাডারে থাকুক সে ক্যাডার, সব ক্যাডার ইকুয়াল, স্যালারি সেম, স্যালারি কোনো কম বেশি নাই। এখন বাকিটা হচ্ছে যে পরিবেশ পরিস্থিতির কারণে ভিন্ন হয়, এটা আলাদা জিনিস, আমরা ওইভাবে আলাদা করে দেখবো না। সব ক্যাডার সমানভাবে সম্মানীয়। ওকে, তো সেখানে আমরা যদি এখানে দেখি যে 627টা হচ্ছে সাধারণ ক্যাডার, জেনারেল ক্যাডার, মানে পুলিশ, আর্মি টার্মি হতে পারবে এরকম, আর্মি না, পুলিশ, আনসার হতে পারবে। প্রফেশনাল এবং টেকনিক্যাল এই সবগুলো ক্যাডার হচ্ছে 1883টা। কিন্তু এখানে ইন্টারেস্টিং হচ্ছে বিশেষ স্বাস্থ্য, স্বাস্থ্য অনেকগুলো আমার মনে হয় জানেও, তাই না? স্বাস্থ্য কত আছে, যে এই যে স্বাস্থ্য, যে বিশেষ স্বাস্থ্য যেটা বলে, সহকারী সার্জন যেটা বলে, সেটা হচ্ছে 1331টা পোস্ট, মানে আলাদা একটা বিশেষ হইতো ওটা, মনে তো আলাদা বিশেষ। লাস্টে আমার 42 হয়েছে, 39 হয়েছে, আর ডেন্টাল 30টা, তাই না? সাধারণ শিক্ষা মানে শিক্ষা ক্যাডার যেটা থাকে 929টা। আর এটা হচ্ছে টিটিসি, টিচার্স ট্রেনিং সেন্টার, এটার জন্য 9টা। আর মাদ্রাসার জন্য হচ্ছে 27টা, কারিগরি শিক্ষা 12টা। তাহলে এই যে পোস্টগুলো সব মিলে হচ্ছে 3487টা পোস্ট। মাশাআল্লাহ, অনেকগুলো পোস্ট। এখন এই পোস্ট থেকে ওরা যদি ইচ্ছা করে যে যার যেটা খুশি নিয়ে নিলাম, এরকম পারবে তো না, যার যেটা খুশি নেওয়া যাবে না। এখানে পড়াশোনা করে ইনশাল্লাহ, পড়াশোনা করলে এই ক্যাডারগুলো হবে। এটা আমার দেখা যে ক্যাডার যে কেউ হতে পারে। আমি যখন এই কথাগুলো বলি তখন হয় কি যে অনেকেই এটা নিয়ে করে, যে চিন্তা করে যে এটা স্যার কি বলো, যে কেউ হতে পারে, তাই কি এটা সম্ভব নাকি? সেটাই সম্ভব, যে কেউ এটা ক্যাডারটা হতে পারে। কারণ কি, এই পড়াশোনা তো লাগে না, বুয়েটে পড়াশোনা লাগে না, এই পড়াশোনা মেডিকেলে পড়াশোনা লাগে না। এই পড়াশোনাগুলো হচ্ছে ক্লাস 7, 8, 9, 10 এর যে বই, আর হচ্ছে দৈনন্দিন যে, আর উচ্চ মাধ্যমিকের হালকা একটু কিছু লাগে না, ওই তো উচ্চ মাধ্যমিক কিছু লাগে। মানে এই পড়াগুলো যেগুলো পড়ে আসছে, এগুলা যারা এই পড়াগুলো ভালো পারবে, আর একটু মানে লেখার যে একটা কৌশল, সেটা একটু ভালো করা, এগুলো করলেই কাটার হয়ে যায়। তাও লাগে না লেখার কৌশল লাগে। তুমি গণিতে ভালো করে নাম্বার তুলছে, নাম্বারটা কাটার উপায় নেই, তাই না? মেন্টাল লেভেলে নাম্বার কাটার উপায় আছে, বিজ্ঞানে যদি লেখার নাম্বার কাটার উপায় নেই, জাস্ট মুখস্থ করবে, আনসারটা লিখে দিবে, এই তো সেটা। যোগ্যতা খুব সংক্ষেপে যদি বলি, যে যোগ্যতা খুব শর্ট করে যদি বলি, যে যোগ্যতা থাকা দরকার, এগুলান কি বলবো, তাড়াতাড়ি শেষ করে দিই নাকি? দ্রুত বলে ফেলি আমরা। মানে 4 বছরে অনার্স লাগবে, এটা 4 বছরের একটা মেয়াদে থাকতে হবে, এটা তো আমরা জানি বলে থাকে স্যার। মাস্টার্স করি নাই, বিশেষে আমি কি স্যার ক্যাডার হতে পারবো কিনা? হ্যাঁ, মাস্টার্স লাগবে না, মাস্টার্স করা লাগবে না, শুধু 4 বছর মেয়াদি কোনো অনার্স থাকলে হলো। 4 বছরের ডিগ্রি থাকতে হবে, এই হলো ঘটনা। তাহলে যদি কারো 3 বছরের যদি ডিগ্রি থাকে, ডিগ্রি পাস করে গেছে, তাহলে তাকে মাস্টার্স লাগবে তখন, ঠিক আছে? আর মাস্টার ডিগ্রি ফর পাস কোর্স, ওই যে 3 বছর যদি কারো পাস কোর্স থাকে, তাহলে মাস্টার্স তার লাগবে। এগুলো ছোট ছোট মোবাইলে ভালো দেখা যাবে না, আমি মুখে বলে দিচ্ছি। বিএসসি বা ইকুইভ্যালেন্ট যদি হয় ফর ডিপ্লোমা হোল্ডার্স, আর বিএসসির মতো আর কি ইকুইভ্যালেন্ট হতে হবে ডিপ্লোমা হোল্ডারদের, যারা ডিপ্লোমা আছে তারা হচ্ছে বিএসসি ইকুইভ্যালেন্ট হতে হবে। পরে 4 বছরের ডিপ্লোমা করে তাদের ক্ষেত্রে 4 বছর ডিপ্লোমা হতে হবে। অ্যাপ্রুভাল অফ ফরেন অনার্স অর মাস্টার্স বাই ইউজিসি, হ্যাঁ, মানে দেখা যাচ্ছে বিদেশ থেকে শিক্ষাগত করে এসেছে, হ্যাঁ, ইউনিভার্সিটি গ্রান্টেড কমিশন করতে এটা অনুমোদিত হতে হবে। নো থার্ড ক্লাস মোর দ্যান অন। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তৃতীয় শ্রেণী কিন্তু অ্যাকসেপ্টেবল, মানে তৃতীয় শ্রেণীটা নাই, তৃতীয় শ্রেণী সমপর্যায়ের মার্কস, এটা একটা অ্যালাউ করবে থার্ড ক্লাস আর কি। থার্ড ক্লাস সমপর্যায়ের মার্কস যেটা থাকে সেটা একবার অ্যালাউ করবে, এটা কিন্তু ইন্টারেস্ট। তার মানে থার্ড ক্লাস দিয়েও বিশেষ ক্যাডার এমএ লেভেল অনেকে হতে পারে। তাহলে দেখো বিশেষটা কার জন্য, সবাই পারে এটা, হ্যাঁ। তারপর হচ্ছে স্পেসিফিক সাবজেক্ট ফর টেকনিক্যাল আর প্রফেশনাল, মানে যেমন স্বাস্থ্য কাটা যদি হয় তাহলে কি হবে, তাদেরকে ডাক্তার হইতে হবে, এমবিবিএস ডাক্তার হইতে হবে, তাই না? এমবিবিএস পাস করা লাগবে। এরকম টেকনিক্যাল যদি হয়, যদি সে রোডসে হতে চায়, তাহলে তাকে কি হতে হবে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে হবে, ওটা টেকনিক্যাল ব্যাপার। আর প্রফেশনাল হচ্ছে যে কোনটা, আর ওটা কি শিক্ষা কাটা যদি হয়, যদি শিক্ষা কাটা হতে চায় তাহলে ইংরেজিতে অনার্স করলে ইংরেজিতে হবে, বাংলায় অনার্স করলে বাংলা, এটা আমরা সবাই জানি। আর হচ্ছে যে সিটিজেন অফ বাংলাদেশ, এটা আমরা সবাই জানি, বাংলাদেশের নাগরিকত্ব থাকতে হবে, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস লেখে নাই, সেটা হচ্ছে ধরো বিদেশি যদি বিয়ে করে অনুমতি ছাড়া, তাহলে হবে না। তো বিদেশি যদি কেউ বিয়ে করে থাকি, তাহলে বাংলাদেশে অনুমতি লাগবে, আদারওয়াইজ কিন্তু হবে না। বিদেশি বিয়ে করলে সে চাকরি করতে পারবে না। আর এইখানে একটা জাস্ট অনুমান করে কিছু বলা আছে,
বিশেষ পরীক্ষায় 5 নম্বর কত আসে, হ্যাঁ 5 নম্বর কত থাকে তো এটা ডিপেন্ড করে তো পরীক্ষার ডিপেন্ড করে, কিন্তু তারপরেও তো বলা যায় লাস্টে যেটা একটা দেখেছি আমি স্যার এখানে যে 125 এটা এ যাবত পর্যন্ত এই নম্বর পেয়ে কেউ উত্তীর্ণ হয়নি স্যার, এত লাগে নাই। মানে জাস্ট সর্বোচ্চ নম্বরটা। যেমন ধরো 35 বিশেষ যেটা হইলো 35 প্রথম শুরু হলো 200 নম্বরে, তার আগে তো ছিল 100 নম্বরে, 35 আগে ছিল 100 নম্বর, 35 থেকে 200। তো 35 জন প্রথম শুরু হলো, তো 200 নম্বর পরীক্ষা দিতে কিন্তু কনফিউজ হয়ে গেছে, বেশি গোল্লা ভোট করছে, বেশি ভুল করছে। 92 ছিল কাটনার, 35 বিশেষ 200 মধ্যে থেকে 93 পালে পিলি পাস করছে, ঠিক আছে। তারপরে লিখিত 5 নম্বর, ধরো লিখিত 5 নম্বর ধরো তো না, এটা 50% 5 নম্বর লিখিত, তাই না? 100 নম্বরের পরীক্ষা ভাই ভাই সর্বোচ্চ নম্বর ধারীদের ক্রম অনুযায়ী কাটার নিয়োগ করা হয়। ভাই ভাই আসলে 200 নম্বর থাকে, এটায় মোটামুটি যদি কেউ আনসার করে তাহলে 120 125 এরকম পেয়ে যায়। আর 5 নম্বর হচ্ছে 100 ভাই ভাই 200 নম্বরের মধ্যে। আর পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত সম্পন্ন হইতে আগে লাগছে তো অনেক দিন, এখন আর দিন লাগবে না, এখন 1.5 থেকে 2 বছর, বলা চলে যে 1.5 বছরের মধ্যে এইবার নিয়োগটা হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে ধরলাম 1.5 বছর নাই হলো 2 বছরই লাগলো, 2 বছরের মধ্যে কি নিয়োগ হয়ে যাবে, হ্যাঁ অনেক দ্রুত নিয়োগ হয়ে যাবে। একটা কোশ্চেন বারবার কমেন্টে পাচ্ছি যে বিসিএস কয়বার দেওয়া যাবে, বিসিএস কয়বার দেওয়া যাবে, এই কমেন্টটা অনেকেই করছে। আচ্ছা, বিসিএস দেওয়া যাবে এখনকার যে নিয়ম অনুযায়ী 4 বার, তাই না? 4 বার দেওয়া যাবে বিসিএসটা। তো 4 বারের ক্ষেত্রে 4 বার না 2 বার? 4 বার স্যার। তো ইতিপূর্বে যারা একাধিকবার বিসিএস পরীক্ষা দিয়েছেন তাদেরটা কাউন্ট হবে না, আগে যা দিচ্ছি হ্যাঁ সেগুলা বাদ, আগেরটা বোনাস ছিল, নতুন করে 4 বার দেওয়া যাবে। তো এটা 4 বার যথেষ্ট। আচ্ছা, এখন এগুলো যা বললাম এতক্ষণ যা বললাম এগুলো নিশ্চয়ই এগুলো কিন্তু মানে সব কথাই কিন্তু কাজের কথা, এগুলো সব শুনতে হবে, এই কান্দে শুনে এই কান্দে বের করে দিলে কিন্তু হবে না। ও যে বিশেষ সাবিনা ইয়াসমিন বলছে বিশেষ কয়বার দেওয়া যাবে, সবাই ওই প্রশ্নটা করছে না, 4 বার দেওয়া যাবে বিশেষ। তো 4 বার চিন্তা করার দরকার নেই, এটা যেহেতু অনেকবার বলছে এই জিনিসটা খেয়াল করতে হবে যে এটা আমি আগে একটা কথা খুব মজা করে বলতাম যে যার বিশেষ হয় প্রথমবারই হয়, বুঝছো, আর যার হয় না তার মানে যার মানে না হয়ে যার হয় লাস্ট বিশেষে হয়, বুঝছো। দুটো জিনিস ঘটে, একটা হচ্ছে প্রথমবার যে পড়ার তোমার একটা জোশ থাকে বা মানে স্পিড থাকে, তো এটার জন্য প্রথমবারই হয়ে যায়। তারপর লাস্ট বিশেষে হয় কি, ওই সময় তো বয়স শেষ, হায় আল্লাহ কি করবো এখন, তখন রীতিমতো পড়াশোনা করে তখন আরেকবার হয়ে যায়। ওকে, আর এখানে হচ্ছে দেখো এই জিনিসটা দেখো যে ক্যাডারের ক্ষেত্রে এইটা কিন্তু অনেকেই বোঝে না, বুঝছো, যারা ওরা প্রথমবার দিচ্ছে এটা অনেক সময় এই জায়গাটা কিন্তু একটা কনফিউজ থাকে। এটা আমি ওই 10 তারিখে আবার ক্লিয়ার করে দেবো, বাট আজকে একটু বলি। যেমন এই যে 3 ক্যাটাগরিজ আছে ক্যাডারের, 3 ধরনের থাকে। একটা হচ্ছে জেনারেল ক্যাডার, আমরা দেখলাম একটু আগে 627টা পড়ছিল, একটা টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার, আরেকটা হচ্ছে জেনারেল এবং টেকনিক্যাল। আসো চলে আসো, আমাদের চলে আসছে, জাহিদ চলে আসছে, জাহিদ চলে আসছে, জাহিদ চলে আসলো, জাহিদ চলে আসছে, ভালো হলো, আমাদের আড্ডা জমে গেল, আমরা একটা আড্ডা দিচ্ছিলাম, আরো ভালো হলো। দেখো এই যে 3টা যেটা বলতেছিলাম যে জেনারেল ক্যাডার, টেকনিক্যাল ক্যাডার এবং হচ্ছে একটা বোথ ক্যাডার। তো জাহিদ তুমি এটা বুঝাতে আসছো, যেহেতু বলো স্যার। জেনারেল ক্যাডারটা জেনারেল ক্যাডারটা বেসিক্যালি হচ্ছে যে কেউ আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। বেসিক্যালি যে প্রশাসন আছে, পুলিশ আছে, ট্যাক্স আছে, কাস্টমস আছে, আনসার আছে, এই জাতীয় ক্যাডার গুলো যেখান থেকে আসলে কোনো ব্যাকগ্রাউন্ড, কোন ব্যাকগ্রাউন্ডে আপনি পড়েছেন সেটা আসলে ব্যাপার না। ধরুন আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার, আপনি এই জায়গার মধ্যে ফোকাস করবেন, একটা থাকলে আসলে ব্যাপার না, হ্যাঁ থার্ড ক্লাস হলেও ব্যাপার না, সেখানে আপনি অল সেকেন্ড ক্লাস এটা হওয়া যাবে, পুলিশ হওয়া যাবে, এখানে ম্যাজিস্ট্রেট হওয়া যাবে, কাস্টমস ক্যাডার হওয়া যাবে, সব হওয়া যাবে, অল সেকেন্ড ক্লাস, ঠিক আছে। এটা খুব ভালো জেনারেল ক্যাডার, বাট এখানে স্যার কম্পিটিশন অনেক বেশি, এখানে কম্পিটিশন প্রচুর। কেউ আছে শুধু জেনারেল ক্যাডারই দিবে, কেউ আছে শুধু টেকনিক্যালি দেয়, কিন্তু টেকনিক্যাল সাধারণত এটাই শুধু দেয় তা না, বোধ দেয়। তো বোধ তোমার ক্ষেত্রে তাই বোধ দিতে হবে, মানে কোনো বাদ রাখবে না। হয় কি জানো যে অনেক সময় কি হয় যে ধরো টিও পোস্টে, এটিও পোস্টে সার্কুলার হলে হুমড়ি গিয়ে পড়ে, এখন এটিও পোস্টে এটার থেকে অনেক নিচে, অনেক নিচে না, হুমড়ি গিয়ে পড়ে। কিন্তু এখানে মনে করে যে নিচের কাটারটা দিব, এতগুলো কাটার দিব, স্যার আবার কি মনে করবে, ভাই বোর্ডে স্যার কিছুই মনে করবে না, এটা তো স্যারের মনে করার কিছু নাই, তোমার চয়েস, তোমার যেটা যেটা ক্যাডার দেওয়ার সুযোগ আছে তুমি সবগুলা দিবা, একটা চাকরি তো হোক, তাই না? আর চেষ্টা করতে হবে ফার্স্ট চয়েস পাওয়ার জন্য। আমি যদি একটু বলি, আমি যে অফিসে আছি, মানে কম্পিটিশনটা, চাকরির কম্পিটিশনটা আসলে যে কতটা টাফ লেভেলে চলে গিয়েছে সেটা স্যার আমি যদি একটু শেয়ার করি, সেক্ষেত্রে আমার যিনি হেড অ্যাসিস্ট্যান্ট আছে আমার অফিসে, আমার নিজের হেড অ্যাসিস্ট্যান্ট, আমাদের জাহিদ কিন্তু আবার একটা কথা বলে, জাহিদ কি হয়েছে যে কাস্টমসেও তার হয়েছে, আবার ট্যাক্সেও হয়েছে,
40 আর 40 41 না 41তম বিসিএস 43তম বিসিএস দুটাতেই চাকরি হয়েছে। তো এই জন্য জাহিদের কি হয়েছে দুইটা অভিজ্ঞতা, একটা হচ্ছে ট্যাক্সে কি হয় সেটাও জানে, আবার কাস্টমসে কি হয় সেটাও জানে। তো নতুন নতুন জয়েন করেছে, তো ওর একটা আবেগের একটা অনুভূতি আর কি, তাই না? জি স্যার। তো স্যার যেটা বলছিলাম যে আমার যে হেড অ্যাসিস্ট্যান্ট যিনি আছে তিনি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, বিউপি ইউনিভার্সিটি থেকে পড়েছে। আচ্ছা, তো এটা স্যার খুবই ভালো একটা পাবলিক ইউনিভার্সিটি। আর আমার যে অফিস সহকারী অফিসার যিনি আছেন তিনি, আজকে তার সাথে ব্যাপারে কথা হচ্ছিল, তিনি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে পড়েছেন। আচ্ছা আচ্ছা, মানে সে অফিস সহায়ক স্যার, 20তম গ্রেডে সে চাকরি করছে। না না, অফিস সহায়ক যে কথাটা বললো এটা সাংঘাতিক কথা। অফিস কম্পিটিশনটা কোন লেভেলে, মানে অফিস সহায়ক গ্রেড কত, কম্পিউটার অপারেটর যে আছে তার থেকে নিচে, হ্যাঁ মানে 20তম গ্রেড একদম মাইন্ড ইট। সরকারি চাকরি লাস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আসছে, তারপর একটা কি বললাম বিউপি বাংলাদেশ বিউপিতে আসছে। এখন আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছিলাম, জি স্যার। তখন ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে ওখানে অফিস সহায়ক পদে ছিল, এবং 35 বিসিএস 35তম বিসিএস নন গ্রাডুয়েট তারা আসছে, ঠিক আছে। জি স্যার। এরপরে 38তম বিসিএস পরীক্ষা দিতে যায়, তখন তার ওই এখান থেকে পরীক্ষা দিতে দেয় নাই। কেন তুমি চাকরি জয়েন করলা? সে রিটেন মানে প্রিলি পাস করছে, রিটেন পরীক্ষা দিতে দেয় নাই, ছুটি দিবে না। মানে ওর যে বস যে স্যার ছিল সে ছুটি দেয়ই নেই, সে পরীক্ষা দিতে পারে নাই। এটা খুব খারাপ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে অফিস সহায়ক চাকরি করতেছে। আর আমি লাস্ট যে মন্ত্রণালয়ে ছিলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়, সেখানে দুইজন অফিস সহায়ক ছিল, দুটোই ছিল, একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এবং একটা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। দুটোই বিশ্ববিদ্যালয় থেকে চাকরি করতেছে, কি অফিস সহায়ক চাকরি করতেছে। সো এই যে চাকরির যে কম্পিটিশন আর এই যে চাকরির যে একটা মাইন্ডসেট, যে একটা সরকারি চাকরি হইলেই হয়, এই যে মাইন্ডসেট, সেইখানে বিসিএস ক্যাডার হওয়ার মতো একটা সুযোগ এবং 3400 পদ। তো ওইখানে বুঝতে হবে যে এইটার ফ্লেভারটা কি। অথচ ওইটাও পড়াশোনা, এটাও পড়াশোনা। এটাকে যদি একটু খালি একটু বুঝে পড়া যায়, পড়াশোনা তো তুমি বুঝোই যে 7, 8, 9, 10 এর পর, একটু আগে বললাম 7 এর বই, 8 এর বই, 9, 10 এর বই, আর একটু পড়ার টেবিলে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা পড়তে কি সমস্যা, তাই না? এমন আছে, আমি তোমাদেরকে বলি, আগে বোধহয় বলছি, আমার পাশের কোয়ার্টারে, আমি তো কোয়ার্টারে থাকি, তো পাশের কোয়ার্টারে একটা আমার আপু থাকে। আপু মানে হচ্ছে যে কলিগ থাকে না, উনি অডিট ক্যাডারে আছে। তো ওনার সাথে আমার একদিন কথা হইলো, ওনাকে আমি সাক্ষাৎকার নিয়েছিলাম, লাইভে নিয়েছিলাম অনেক আগে। তখন তো আমি লাইভ টাইপ করতাম এবং ওদেরকে মনে করে এটাই করতাম, সাক্ষাৎকার নিতাম। তো সাক্ষাৎকার নিয়েছি, সে বলছে যে 2বার কাটার আছে সে, হ্যাঁ। তো 2বার কাটার মধ্যে মজার ব্যাপার হচ্ছে যে 2বারের মধ্যে থেকে 2বারই সে বলছে যে সে 18 ঘন্টা পড়াশোনা করছে। তো এটা খুব টাফ। ওই যারা লাইভে ছিল তারাও বিশ্বাস করে ঠিক মতন। তো আমার কাছে কঠিন লাগছে, কিন্তু আমি তাকে রিপিট করছি যে আপনি কি আসলে 18 ঘন্টা পড়াশোনা করছেন? সে বলছে আমি 18 ঘন্টা পড়াশোনা করছি। 18 ঘন্টায় সে পড়াশোনা করছে, 2বার কাটার হয়েছে, এখন অডিট কাটারে সে আছে, জয়েন করছে। মানে এটা আছে, আগের কাটার শিক্ষা কাটার ছিল, পরে আবার অডিট কাটারে আসছে, তাই না? আমাদের সাথে আমি এটা আরেকদিন বলছিলাম, এটা ওদেরকে ইন্সপায়ার করার জন্য বলতেছি। তোমাদের সময় নষ্ট হলে তারপরে এই কথাগুলো তোমাদের শুনতে হবে। এই কথাগুলো শুনলে কি হবে, যে তোমার ভিতরে যে শক্তিটা, এই শক্তিটা বেড়ে আসবে। দেখো কি এটা কিভাবে হয়। আমার সাথে আমার একটা 25তম বিসিএসে আমার এক কলিগ ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তো উনি মানে খুব পড়তো, তো পড়ার কারণে তাকে সবাই বলতো যে ওই যে ওনার নাম একটা নাম ধরো রফিক, ঠিক আছে, বলতো যে বিশেষ রফিক এলাকায়, মানে এর পরে আগে থেকে এরকম, হ্যাঁ, গ্রামের মধ্যে তো বোঝে যে কিরে এই ভার্সিটিতে পড়াশোনা শেষ করছে, এত পরে কে, এই জন্য ওর নাম দিয়েছে বিশেষ রফিক। নামটা আমি বললাম না, হ্যাঁ। তো এখন সে যখন বাইরে যেতে বলতো যে ওই যে বিশেষ রফিক আসছে, এরকম ছিল। সে আমার হাসতে বলতেছে, ইন্টারেস্টিং হচ্ছে সে কি পড়তো, যে কারণে তাকে এটা বলতো, সে এভরিডে রাত 3টাতে পড়াশোনা করতো, প্রতিদিন রাত 3টাতে পড়াশোনা করতো। তারা চিন্তা করো, রাত 3টাতে পড়লে সকাল পর্যন্ত পড়লে কত ঘন্টা পড়তেছে, এবং সবাই ঘুমিয়ে গেছে ওই সময়টা, সে একদম নিরিবিলিতে পড়তেছে। সে কিন্তু অ্যাডমিন ক্যাডার হয়েছে, প্রশাসন ক্যাডারে, এবং ফার্স্ট বিসিএসে হয়েছে প্রশাসন ক্যাডারে। ওকে আমি এইটুকুই বললাম, এতে তোমার যা বোঝার বুঝছো। দুজন এক্সাম্পল দিলাম, বাস্তব উদাহরণ দিলাম, আমার বুঝতে পারছি। আমাদের 46তম স্টুডেন্টদের কথা যদি একটু বলি, 46তম আমরা এই মেলাগুলো স্লাইড শুরু করছি, তো দাঁড়াও। তাহলে এইটা হচ্ছে তোমাদের চয়েসটা আমি বলে দিব, তার মধ্যে বলে দিই যে বোথ ক্যাডার চয়েস করো, তাহলে সবগুলো আবেদন করতে পারবা, বাকিটা পরে আবার বুঝাই দিব। আমরা একটু শেষের দিকে গল্প করবো নি, হ্যাঁ, শেষ করে নিই, নাহলে এই ঝামেলা থাকবে। পরীক্ষা 3টা ওরা সবাই জানে, এগুলো বলার দরকার নেই। প্রিলিমিনারি 200 নম্বরের, রিটেনের 900 নম্বরের, আর ভাইবা হচ্ছে 200 নম্বরের। রিটেনে যদি তুমি সাবজেক্টে কাটার হতে চাও, টেকনিক্যাল বা অন্য চাও, বোথ কাটার চাও, তাহলে তোমার হচ্ছে 100 নম্বর, 200 নম্বর পরীক্ষা বেশি দিতে হবে, 1100 পরীক্ষা দিতে হবে। এগুলো তোমরা জানো কাহিনীটা, এগুলার না বলি। আর এই যে দেখো, একটা গেস করো জিনিসটা, দেখো তো সজল, সেটা হচ্ছে এটা আইডিয়া। হ্যাঁ, এটা আমরা কতখানি কাছাকাছি বলতে পারছি, তোমার দুজন মন্তব্য করো। একটা তো প্রিলিমিনারি এবার পাস করবে কত হাজার, 47 মধ্যে প্রিলি পাস করতে পারে কত হাজার? স্যার এখানে আমাদের যদি দেখি পোস্ট সংখ্যা আছে 3700,
তো সেক্ষেত্রে যদি 3700 পোস্ট এখানে আমি দেখি, এই প্রতিবারই বিসিএস এ যতজন টেকানো হয় মানে যতজনকে চাকরি দেওয়া হয় তার মিনিমাম 7 থেকে 8 গুণ নেওয়া হয়। তো 7 গুণও যদি আমি ধরি সেক্ষেত্রে এখানে 4 7 28,000 হিসেবে চলে আসে। না তো বাদ দিছি আমরা যে বলছি 20,000 থেকে 20,000 থেকে 25,000, বাট আমি স্যার অ্যাপ্রক্সিমেটও যদি চিন্তা করি পাস করতে পারে 20 থেকে 25,000, 24,000 মোটামুটি মানে ঠিক আছে শিওর। সরকারি কলেজের স্টুডেন্টদের ক্যাডার হওয়া সম্ভব কিনা, মানে ন্যাশনাল ইউনিভার্সিটির কথা বলছো আমাদের এইখানে খুবই স্যার কমন সাজেশন স্যার, তো সাজ্জাদের কথা সাজ্জাদ তো নিজেই বলছে, মানে এটা স্যার সরকারি কলেজ থেকে তো মানে অনেকে হয়। আগে বেশি কাটার হতো সরকারি কলেজ থেকে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বেশি কাটার হতো আগে, এখন একটু বুয়েট একটু ঢুকে গেছে মাঝখানে, সাম্প্রতিক সময় 35 বিসিএস এর পর থেকেই মানে পাবলিক ইউনিভার্সিটি প্লাস বুয়েট একটু কমে গেছে, বাট বেশি করছে। প্রচুর কাটার হয়, মানে যেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক হয়। ইভেন 34তম বিসিএস এ ফার্স্ট পুলিশে ফার্স্ট হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে 34তম বিসিএস এ, হ্যাঁ আরো বড় বড় রেকর্ড আছে। যেমন একটা বলি 29 বিসিএস 29তম বিসিএস এ আমার স্টুডেন্ট ছিল, ওটা হচ্ছে মাহবুর রহমান, বগুড়া আজিলা কলেজ থেকে ইংলিশে অনার্স করছে, কম্বাইন্ড মেরিটে ফার্স্ট, মানে এই বিসিএস এর কম্বাইন্ড মেরিট আছে না, জি স্যার, যতজন যত ক্যাডারে হয়েছে সবার থেকে বেশি নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে ফরেন ক্যাডারের মধ্যে ফরেন ক্যাডার। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। সো এটা আরো এক্সাম্পল আছে। 28তম বিসিএস এ ধরো অ্যাডমিন ক্যাডারে ফার্স্ট হয়েছে নোয়াখালী ডিগ্রি কলেজ থেকে, নোয়াখালী ডিগ্রি। নোয়াখালী ডিগ্রি কলেজ থেকে অ্যাডমিনে ফার্স্ট। তারপরে ধরো আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে 34 বিসিএস এই 34 কি 33 এই দুটো বিসিএস একটা হবে, তো সেইখানে একজন পুলিশে ফার্স্ট হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোথাও চান্সই পায় নাই, ন্যাশনাল থেকে পড়েছিল, ডিগ্রি ডিগ্রি করেছিল। ডিগ্রি করেছে, Masters 3 করেছেন পরে। 3 বছরের ডিগ্রি করা, ডিগ্রি করে সে মাস্টার্স করে পরীক্ষা দিয়েছে, দিয়ে ফার্স্ট হয়েছে। তো এখন দেখো তো বুয়েট থেকে কতজন থাকে পুলিশের মধ্যে, তাই না? আর ও যে কাটার হয়েছে মানে মেডিকেলে পড়ার পরও কিন্তু এখন জেনারেল ক্যাডারে চলে অনেক, আমরা একসাথে ট্রেনিং করছি, সেখানে 12 জন ছিল, 12 জনের মধ্যে 8 জনই হচ্ছে মেডিকেল আর বুয়েট থেকে, তারা জেনারেল কার্ডে চলে আসছে, ঠিক আছে? জেনারেল কার্ডে যে কোনো জায়গায় চলে যাচ্ছে, মানে ওই বুয়েট থেকে। এক্স্যাক্টলি। হোয়াটএভার, আমাদের ফার্স্ট গেজ আশা করি এটা ঠিক হবে, তাই না? এর থেকে বেশি হবে ইনশাআল্লাহ। 20 থেকে 25,000 পাস করবে অনেক। দেন এই 20 থেকে 25,000 যারা পাস করবে, এবার লিখিত পাস করবে কত হাজার, দেখো অর্ধেক, অর্ধেক। 10 থেকে 12,000, ঠিক আছে? 10 থেকে 12,000 সে লিখিত পরীক্ষা দিবে, লিখিত পরীক্ষা দিয়ে ভাই ভাই চলে যাবে, ভাই ভাই পাস করবে কত হবে, ভাই ভাই পরীক্ষা 6 থেকে 7,000। এই 6 থেকে 7,000 এর মধ্যে রেজাল্ট যখন দিবে, তখন রেজাল্ট হয়ে এই যে 3487 জন এরা ক্যাডার হবে, এর মধ্যে কম বেশি হতে পারে, বাড়াইতে পারে। স্যার এখানে আরেকটা কথা স্যার, আপাতত এই সার্কুলারে 201টা নন ক্যাডার রয়েছে, ও এইখানে আবার 201টা নন ক্যাডার আছে, অর্থাৎ এদের থেকে যাদের নাম্বারটা একটু কম, অল্পের জন্য হয় নাই, তারা নন ক্যাডার পেয়ে যাবে, তাও পোস্ট কি 201টা। এখানে কিন্তু ভালো ভালো চাকরি আছে, সাব রেজিস্ট্রার আছে, এখন নবম গ্রেডের রয়েছে, দশম গ্রেডের রয়েছে, আচ্ছা সুন্দর সুন্দর চাকরি আছে। রয়েছে। তার মানে কতগুলো পোস্ট, আমি যে কথাটা বলি বুঝছো রফিক, সজল, সেটা হচ্ছে ধরো এই যে আমি যেটা বললাম একটু আগে, এটিও পোস্টে বা টিও পোস্টে, আমি একবার দেখলাম, আমরা যখন পরীক্ষা দিতাম ওই সময় টিও পোস্টে সার্কুলার হলো 20টা পদ, 20টা পদের জন্য আমরা 2.5 লাখ আবেদন করলাম। আমি অবশ্য করি নাই, 2.5 লাখ আবেদন করছে 20টা পদের জন্য, ঠিক আছে? 20টা পদের জন্য টিও পদের 2.5 লাখ। এখানে দেখো কতগুলা, 3400 প্লাস নন ক্যাডার আছে 3700 মতো। তার মানে এইখানে দেখো যে একটু লড়াইটা ভালো আরো করা উচিত, কারণ কতগুলা পোস্ট আছে, সুযোগ আছে। দেন ভাইবা গেলে এটা গেল ক্যাডার, এটা আমরা আরেকটু দেখি যে এইবার যে সার্কুলার আছে দেখো কতগুলা পদ আছে, 0 পদে। তো এইটা বোধহয় ওরা জানে। তারপর দেখো যে এই যে প্রশাসন ক্যাডার, যেটাকে আমরা ম্যাজিস্ট্রেট বলি, হ্যাঁ, 200টা পোস্ট, চিন্তা করছো যে 200টা পোস্টে মানে প্রশাসন ক্যাডার আছে। তো একটু পড়াশোনা করলে, একটু কষ্ট করলেই, এই যে মানে নিজের খালি স্বপ্ন না, বাপ মায়ের স্বপ্ন, ভাই বোনের স্বপ্ন, বন্ধু বান্ধবের স্বপ্ন, হ্যাঁ, এলাকাবাসীর মধ্যে স্বপ্ন, এই যে একটা স্বপ্ন, সেটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট হবে। যদিও এখন ক্যাডারে ওইরকম আর ইয়ে নাই, হ্যাঁ তাই না, তবুও আছে, তবুও আছে, তাই না, তবুও আছে, রফিক বলছে তবুও আছে। দিন শেষে একটা গ্রামে 200টা ক্যাডার হলে স্যার দেখা যাচ্ছে এখনো কিন্তু অনেক। একটা নাম খ্যাতি চলে আসে। আমাদের সময় আমরা মনে করো যে ক্যাডার একটা দেখলে মনে করতাম যে ক্যাডার দেখছি, ক্যাডার। সেটা এরকম। আর এখন আমরা রাস্তাঘাটে পড়ে থাকলে তো আর কেউ খেয়াল করে না, দূর ওটা স্যার আমরা যখন ক্লাস করতাম স্যার, তখন তো ক্যাডার স্যারদের ক্লাস পেতাম না। এখন তো স্যার অনলাইনের থ্রুতে আমরা দেখা গিয়েছে যে প্রতিনিয়ত আপনি স্যার ক্লাস করাচ্ছেন, মানে আপনাকে তো স্যার আমি নিজেও দেখতাম হচ্ছে ইউটিউবে, আমি নিজেও স্যারকে দেখতাম। তো এখন হচ্ছে কি অনলাইন হওয়াতে যে অ্যাডভান্টেজটা, সেটা হচ্ছে কি বিদ্যাবাড়ির যে টিচাররা সরাসরি একদম গ্রাম থেকে পেয়ে যাচ্ছে। আপনারা যে কোনো জায়গা থেকে আসলে ক্যাডার স্যারদেরকে দেখতে পাচ্ছেন, এবং দেখলেও একটা ভেতরে মোটিভেশন কাজ করে, কিন্তু যে আমি যে জার্নিতে যাচ্ছি এই মানুষটি এই জার্নিতে সাকসেসফুল, এটা একটা মোটিভেশনের জায়গা কিন্তু। ওকে, পররাষ্ট্র দেখো, পররাষ্ট্র 15টা পদ আছে। এটা অনেকেই পররাষ্ট্রতে ভয় পায় যে পররাষ্ট্র চয়েস দেবো কিনা, কিন্তু এটা ভয়ের কিছু নাই।
বুঝছো, ভয়ের কিছু নাই। এটা আমি বলবো যে ক্যাডার চয়েস ক্ষেত্রে বলবো না, পররাষ্ট্র চয়েস দিতে ভয়ের কিছু নাই। যদি পরীক্ষায় নাম্বার পাও, খাতায় নাম্বার পাও, তোমার ঠেকায় কেডা, তাই না? এটা পরীক্ষায় খাতায় নাম্বার পাওয়ার উপরে, তুমি অঙ্ক সব কারেক্ট করবা, মেন্টাল সব কারেক্ট করবা, তোমাকে বাদ দেওয়ার সুযোগ আছে কারো? কেউ পারবে না। পুলিশে আছে 100 জন, তাই না? পুলিশে 100 জন। তবে পুলিশে হতে গেলে একটু খেয়াল রাখতে হবে যে আগে 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 যেন কোনো রাজনৈতিক না থাকে, থাকলে তো আমাদের দেখলাম থাকলে তো নাই। হ্যাঁ, এই জন্য রাজনীতি করতে না করি, সবসময় বলি যে এরকম ছাত্র রাজনীতি করিও না। এখন ছাত্র রাজনীতি যে শুরু হয়েছে বলাও তো মুশকিল, যদি বলি তোমরা আবার ধরে ফেলবা যে এরকম যে স্যার রাজনীতি করতে না করে, রাজনীতি করতে হবে। রাজনীতি করতে হবে, রাজনীতি তোমার কে বলছে? রাজনীতির দেখো কি মাঠ কি, এটা ভালো রাজনীতি ভালো মানুষ করে, বাংলাদেশের রাজনীতি ভালো মানুষ কেউ করে। সো এই ক্ষেত্রে রাজনীতি, তুমি ছাত্র মানুষ, তোমার রাজনীতি করার দরকার নাই। পড়াশোনা করো, চাকরি বয়সটা শেষ হোক, বা ভালো একটা ক্যারিয়ার করো, ক্যারিয়ার করে রাজনীতি করার ইচ্ছা তখন করবা। এখন তোমার রাজনীতি করতে কে বলছে? ধরো আজকে দেখো কি একটা অবস্থা, এই যে ট্রেনিং শেষ করে ফেলছে এরা লাস্টের দিন বা একদিন আগে বোধহয়, তাই না? বাদে দিল। একটা পুলিশের ক্যাডারের ট্রেনিং কি পরিমাণ টাফ, কি পরিমাণ কষ্ট এক একটা দিন। আমরা যখন ট্রেনিং করছি, আমাদের তো কয়েকবার ট্রেনিং হলো, তাতেই কান্না আসে। 6 মাসে ট্রেনিং করতে গেলে তোমার মনে যে ভোরে উঠতে হয়, ভোরের সময়টাতে উঠতে হয় ট্রেনিং সময়, তুমি শীতের সময় উঠতেই মন চাবে না। তুমি 1 সেকেন্ড পরে গেলে তুমি শোকজ লেটা খাবা। 1 সেকেন্ড পরে গেলে ট্রেনিং এ তুমি 1 সেকেন্ড লেট করছো, তুমি শোকজ খাবা, বুঝছো? আর পুলিশের কাটার মধ্যে কি করে জানো, ওই যে থাকে, ব্যাটন থাকে, মানে ওই যে পাটা মেসেজ করার জন্য 2টা ছেলে থাকে, মানে তার শরীর এত ব্যথা হয়ে যায় ট্রেনিং এর মধ্যে, এত কষ্ট। তো ওই যেমন দেখো সামান্য রাজনীতি করছে, কোনো এটা করতে হয় না, দরকার নাই, ঠিক আছে? ওরা মাইন্ড করতে পারে যে স্যার রাজনীতি। আরেকটা কথা যদি স্যার অ্যাড করে দেয়, সেটা হচ্ছে কি, রাজনীতি করলে তো স্যার সরকার চেঞ্জ হয়, 15 বছর ক্ষমতায় ছিল তারা চেঞ্জ হয়, কিন্তু 15 বছর যারা দেশকে চালিয়েছে স্যার, প্রশাসন ক্যাডাররা তো চেঞ্জ হয়নি স্যার। সরকারি আমলা চেঞ্জ হবে না কখনো, আপনি রাজনৈতিক ক্ষমতা। এটা তোমাকে, এই যে দেখো আমি এটাই বলি, আমি আগে সরকারের সময় কি ছিলাম, দায়িত্বশীল জায়গায় ছিলাম না। এখন যে সরকার আছে, এখনো তো দায়িত্বশীল জায়গায় আছি না। তার মানে সরকার চেঞ্জ হবে, তুমি চেঞ্জ হবে না। তোমার ক্ষেত্রে তুমি কি হলে, তুমি কিং, তাই না? যদি স্যার সরকারি চাকরি পায়, তুমি চাকরি পেলে তুমি কিং, বুঝছো? তো তোমার তো রাজনীতি করার দরকার হয় না, তোমার রাজনীতিবিদরা তোমাকে ফলো করবে। এবং সত্যি বলে আমি যখন বাড়িতে যাই, তো এটা লাইভ চলতেছে, বলাও যায় না। ধরো যারা বিএনপি করছে, একটা সময় কি ছিল, এতটা দিন তারা একটু মানে কষ্টে ছিল, বা ইয়াতে ছিল, মানে মাঠে আসতে পারেনি, এরকম ছিল। এখন দেখো যে আমি যখন বাড়িতে দেখেছি, প্রায় 20-25 জন আমার সাথে দেখা করছে, আমার সাথে ছবি তুলছে, একসাথে গল্প করছে, আড্ডা দিয়েছি। তার মানে কি যে মানে আওয়ামী লীগ করো আর করো, যেটাই করো, তুমি যেহেতু এমন জায়গায় আছো, তোমাকে লাগবে না, কাজে লাগবে না। তুমি এমন হয় ক্যারিয়ারটা করবা যে তোমার কাজে লাগবে। তোমার কেন পার্টি করতে হবে? তোমার কেন মনে করো যে ওই মানে রাজনীতিবিদদের তোমার তেল দিয়ে চলতে হবে? দরকার তো নাই। তুমি চাকরি করবা, তোমার যে বস হবে, যদি যে মন্ত্রী হবে, মন্ত্রীকে তোমার তেল দিতেই হবে, এটা তো বলে লাভ নাই। মন্ত্রী হবে, সে মন্ত্রী পার হয়ে গেছে, পরের দিন তুমি আর তার তো যেদিনই সে মন্ত্রিত্ব নাই, পরের দিন তোমাকে চেনই নাই, এরকম অবস্থা। সে সাধারণ জনতা, বাট তুমি যে কিং ছিলে, তুমি কিংই আসো, বুঝছো? সো এই কথাগুলো লাইভে বলতেছি, অনেকে মনে কষ্ট নিবে হয়তো। কথা স্যার, এটা রিয়েলিটি, এটা রিয়েলিটি। আমরা সবসময় সুপ্রিম পাওয়ার, ঠিক বলছেন, এটা সত্যি কথা, ঠিক আছে? তো এটা মনে করো যে এইটা চিন্তা করবা। এই জন্য হচ্ছে যে এই যে খুচরা মুচরা না রাজনীতি করার এগুলা দরকার নেই। যারা রাজনীতি বুদ্ধি দেয়, তাদের মানে মাথায় শুভ বুদ্ধি আছে বলে আমার মনে হয় না, ভালো বুদ্ধি নেই, তাদের মধ্যে কুট বুদ্ধি আছে, এটা যেই হোক, ঠিক আছে? তো রাজনীতি করার বুদ্ধি, রাজনীতি বাংলাদেশে কোনো আছে নাকি? দরকার কি? যারা রাজনীতি করে তারা করুক, তুমি ভোট দিবা, তুমি নিরপেক্ষ ভোট দিবা, যে যারা মনে হয় যোগ্য তারে ভোট দিবা, তাই না? যোগ্য পার্টি বুড়ি দেওয়ার দরকার নেই, যে যোগ্য তারে ভোট দিবা, বাস হয়ে গেল। আমরা ওইদিকে না যাই, হ্যাঁ, ভেজালে যাচ্ছি, কোনটা কোন দিকে যাবে আমার মনে করে চাকরি নেওয়া নেই। আচ্ছা, ওকে, পুলিশ আছে 100, তারপরে দেখো আনসার। এইটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ধরো যে আনসার তো আছেই, এবার দেখো যে এই যেটা নিরীক্ষা খুব ভালো কাটার, এই যে এটা দেখো কর আর এই যে কাস্টমস, অনেক পোস্ট। এটা স্যার এর আগে এরকম পদ ছিল, তুমি করে না কাস্টমস জয়েন করছো? করে জয়েন করছো। এই যে দেখো যে করে জয়েন করছে, আমাদের সদল জয়েন করছে করে, 104টা পোস্ট। কর এবং কাস্টমস কি পরিমাণ ভয়াবহ রকম একটা ক্যাডার, ভয়াবহ বলতেছি, তুমি আবার এই করে না, কাস্টমসে জয়েন করে নাই, বুঝছো? তো এটা হচ্ছে কর এবং কাস্টমস, এটা কি জিনিস, মানে এটা তোমার মানুষ কি করে, তোলো করে রাখবে। মানে ধরো যে তোমার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, যেমন আমাদের বিদ্যাবাড়ি প্রতিষ্ঠান, আমরা কি করব? আমরা করের কাছে যাবো না, কাস্টমসের কাছে যাবো? আমরা যাবো কাস্টমসের কাছে, ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে যদি কর দেই, মানে আমি যদি কিছু দেই, সেটা হচ্ছে কর, আমি যাবো সদলের কাছে,
পার্সোনালি যদি যাই, কারণ আমার পার্সোনাল ট্যাক্স দিতে হবে, সেটা হচ্ছে ট্যাক্স। আর তুমি প্রতিষ্ঠানে যেটা দিবা সেটা হচ্ছে ভ্যাট। বুঝছো? ট্যাক্স এবং ভ্যাটের পার্থক্য ধরে ভাবে ওঠে। তোমার তো একটা জিনিস জানা হয়ে গেল যে ট্যাক্স এবং ভ্যাট কি, তাই না? যখন ব্যক্তিগতভাবে কিছু দিবা সেটা হচ্ছে ট্যাক্স, আর যখন প্রতিষ্ঠান কেন্দ্রিক দিবা সেটা হচ্ছে ভ্যাট। ঠিক আছে? প্রতিষ্ঠান কেন্দ্রিক তাহলে চিন্তা করো প্রতিষ্ঠানে কি আছে, এসালম গ্রুপ, তারপরে ধরো যেটা নিয়ে যে এই যে টাকা পয়সা লুট করছে এরা, বিশাল একটা ইয়ে আছে। তারপর ধরো ওই যে বসুন্ধরা গ্রুপ, তারপর ধরো ইয়াটা যমুনা গ্রুপ, এই যে যতগুলো বড় বড় কোম্পানি আছে এরা কি করবে, ভ্যাট দিবে। তাহলে তোমার কাছে ভ্যাট দিবে, ভ্যাট। তুমি সরকারকে কি করবা, সরকারকে টাকা তুলে এনে সরকারকে দিতে হবে। ওই টাকা দিয়ে কি করবে, সরকার বেতন দিবে, মানে এই যে কৃষি ক্ষেত্রে ব্যয় করবে, বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে ব্যয় করবে, স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় করবে এই টাকাটা দিয়ে। তো তুমি একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করবা, সেটা হচ্ছে সরকারকে তুমি অর্থ যোগান দিচ্ছ। এর থেকে আর কি হয়, যে বাংলাদেশের সরকারকে আমরা কি করতে টাকা দিচ্ছি, তুমি চাকরি করে সেই কাজটা করতে পারবা। খুবই ইন্টারেস্টিং এবং খুবই মূল্যবান চাকরি, সেটা হচ্ছে কর এবং শুল্ক, আবগারি বা কাস্টমস। ঠিক আছে? ওকে, তো স্যার অনেকগুলো পোস্ট সচরাচর স্যার কম থাকে, আরো পোস্ট 50টা পোস্ট থাকেই না, এবার 50টা আছে। হ্যাঁ, এবার তোমার এই যে এই কাস্টমস ক্যাডারের গুরুত্ব কি জিনিস সেটা তোমার এটা দেখতে বলি। সেটা হচ্ছে ধরো আমরা যখন ট্রেনিং গেলাম, তারপরে কোনো গাড়ি পাই নেই, কোনো গাড়ি নেই, ট্রেনিং যাওয়ার সময় গাড়ি নেই, আমাদের নিয়ে যাবে বোধহয় ইয়াতে বান্দরবন ট্রেনিং এর সময়, তো কোনো গাড়ি নেই। তো ওইখানে আমাদের সাথে একটা কাস্টমসের ছিল, আমাদের ব্যাচমেট। তো আমাদের ব্যাচমেট মানে কি, ওই সময় তো আমরা জুনিয়র। তো ব্যাচমেট কি করলো যে ওখান থেকে সোহাগ পরিবহনকে ফোন দিছে, বাসকে ফোন দেয়, মালিককে ফোন দিছে, পরিবহনের মালিক, সোহাগ পরিবহনের মালিককে ফোন দিছে। মালিক বাস কোথাও নাই, 2টা বাস পরের দিন আমাদের ওখানে সকালবেলা দাঁড়ানো। এক ফোনে 2 বাস চলে আসছে। তো ওই জন্য কি যে মানে সবারই তো একটা মানে ওখানে তো ওকে লাগে। সবাই 4টা ক্যাডার, রেলওয়ে পরিবহনের 4টা ক্যাডার, তথ্য আমাদের ক্যাডার, তাই না? 22টা আছে, অনেকগুলা। তথ্যের কয়েকটা ভাগ আছে কিন্তু, একটা হচ্ছে সহকারী পরিচালক, একটা হচ্ছে সহকারী পরিচালক অনুষ্ঠান, মানে এটা হচ্ছে ওই যে বেতারে জয়েন হবে। এখানে দেখো 14টা 17টা আর 22টা, সবগুলো মিলে কয়টা হয়, 36টা 43টা হচ্ছে তথ্য ক্যাডারে। অনেকগুলো পোস্ট। যাই হোক, এগুলো আমি জাস্ট দেখানোর বলতেছি। যেমন ডাকে আছে 13টা, পরিবার পরিকল্পনা দেখো, ফ্যামিলি প্ল্যানিং, এখানে আছে 62টা, আর খাদ্য হচ্ছে একটা। পরিবার পরিকল্পনা অনেকগুলো আছে, 62টা আছে, তাই বলে পরিবার পরিকল্পনা উপরে চয়েস দিয়ে ফেলো না। মোট হচ্ছে 627টা। আর কি আছে আমরা দেখি, শেষ করে দিই। শিক্ষা ক্যাডার দেখো অনেকগুলো। তোমার সাবজেক্ট দেখো কোনটা, তোমার সাবজেক্ট দিয়ে চিন্তা করো। একটু বলে দিচ্ছি আমরা। রফিক তুমি বলে দেবে এটা শিক্ষা ক্যাডারটা, দ্রুত বলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক। আপনার সরকারি কলেজের যে নিয়োগগুলো, কলেজের বাংলা অনেক 132টা রয়েছে, ফুজাইলের সাবজেক্ট, তাই না? অনেক। ইংরেজি রয়েছে 77, অনেক। রাষ্ট্রবিজ্ঞান 90টা, রাষ্ট্রবিজ্ঞান জানেন 90টা, দর্শনে রয়েছে 48টা, ভালোই তো পোস্ট। অর্থনীতিতে রয়েছে 63টি, সচরাচর একটা দুটো থাকে, 14টা 15টা করে থাকে। প্রভাষকে 15টা রয়েছে, প্রাণীবিদ্যা, ইতিহাস রয়েছে 30টা। সাবজেক্ট ভিত্তিক যেগুলো রয়েছে আমরা একটু বাহ, অনেকগুলো পোস্ট দেখো, তোমার সাবজেক্ট কোনটা মিলিয়ে নাও। এরপরে স্যার এখানে আছে আমাদের সমাজ কল্যাণে রয়েছে 25টা পদ রয়েছে। 25টা, এটা তো অনেকগুলো দিছে, মোবাইলে দেখা যাবে না, একটু ভালো করে 45টা। আমি জাস্ট বলি, আপনারা জাস্ট শুনে রাখেন তাহলেই হবে। যার সাবজেক্টে মিলে কিনা। ইসলাম শিক্ষাতে 25টা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে 32টি, হ্যাঁ। পদার্থবিদ্যাতে 37টি, উদ্ভিদবিদ্যা 30, সমাজ বিজ্ঞানে 15টা, গণিতে এসে 42, তোমার সাবজেক্ট 42টা, ভূগোলে 16টা রয়েছে, হিসাব বিজ্ঞান 42টা, মার্কেটিং 10 এবং হচ্ছে ব্যবস্থাপনাতে 42টা। হ্যাঁ, ওকে ফাইন। আরো রয়েছে স্যার একটা জিনিস সবাই জানতে যাচ্ছে, যে পুলিশে পুরুষ আর নারীদের যে হাইটের ব্যাপারটা। এটা হাইটা আমি ওই যে 10 তারিখে বলবো নি। উচ্চতা, তারপর ওজন, হ্যাঁ, যদি তুমি পাতলা হয় তাহলে কি হবে, পাতলা হলে তোমার কি খাইতে হবে সেগুলো সব বলে দিব। যে বাংলায় এত, তোমার সাবজেক্ট নিশাত বলছে বাংলায় এত, ওয়াও, মানে খুশি সাবজেক্ট বাংলা। তো ফিনান্স এন্ড ব্যাংকিং এ রয়েছে 20টা, মনোবিজ্ঞানে 10টা। এখন ও কি করে ঘুমাবে, তাই না? যে 120টা আছে চাকরিতে আমার নিশ্চিত, কৃষি বিজ্ঞানে না 120টা আছে, তো ঘুম দিবে, তাই না? এত সহজ না। ক্যাডার হলো পরিসংখ্যান 25, পরিসংখ্যানে আছে 25টা, সংস্কৃত রয়েছে 5টা, অর্থনীতি 6টা, তথ্য প্রযুক্তি, এটাই বেশি। এবার কিন্তু এখানে অনেক বেশি আছে, তথ্য প্রযুক্তি দিয়ে অনেকগুলা। আর খাদ্য পুষ্টিতে রয়েছে 2টা, মোট হচ্ছে 929টি পদ। মানে শিক্ষা ক্যাডারে হবে 929টা। আর স্যার যেটা টেকনিক্যাল ক্যাডার আমরা বলেছি, এই যে যেগুলো সব মিলে যেটা বললাম আর কি, 1883, টেকনিক্যাল 1883, এর মধ্যে ডাক্তারই নিবে কত, 1361টা প্রায় সব মিলিয়ে। এটা হচ্ছে 1361 ডাক্তারদের জন্য অনেক। একটু পড়াশোনা করলে কিন্তু ক্যাডার হওয়া যায়, তাই না?
সাধারণ শিক্ষা সব মিলে গেল, এগিয়ে থাকে। ডাক্তারদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তো স্যার, হ্যাঁ এখানে একটু ওনারা এগিয়ে থাকে আর কি, প্রেফারেন্স পায়। আচ্ছা, আমরা গল্পে গল্পে এটা আমরা একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে যে এই যে পরীক্ষার যে মাত্র 5 মাস সময় আছে, এই 5 মাসের কথা মাথায় রেখে আমরা 100 দিনের একটা প্ল্যান করেছি। 100 দিনের প্ল্যান করে একটা বিশেষ ব্যাচ দিয়েছি, বুলেট লাইভ ব্যাচ। হ্যাঁ, নামটা হচ্ছে বুলেট। মানে এই ব্যাচটা এত চমৎকার একটা ব্যাচ, এইখানে এই 100 দিন এমন ভাবে পড়ানো হবে। 100 দিন তোমরা যদি লাইভে একটু দেখতে চাও তাহলে আমরা একটু বলতে পারি যে এই 100 দিনের প্ল্যানের মধ্যে কি কি থাকবে। এটা বেশ কয়েকদিন চিন্তা ভাবনা করে কিন্তু এটা করা হয়েছে 100 দিনের জন্য। অর্থাৎ বিসিএস এ আমরা এটা আগে থেকে চিন্তা করলাম যে সার্কুলার যদি হয়, হাতে সময় থাকবে 3-4 মাস মাত্র সময়, তারপর 5 মাস পাওয়া গেছে, ভেরি গুড। এই 5 মাসের মধ্যে থেকে আমরা 100 দিনে তোমার এটা পুরো কোর্সটা শেষ করা হবে 100 দিনে। ভেরি ইন্টারেস্টিং। আমরা একটু বলি, এই 100 দিনের মধ্যে তোমার মানে 37টার মতো আছে বাড়ির পড়ার কাজ, 37 দিনের কাজ, এবং সব মিলে 10,000 প্রশ্নের পরীক্ষা আছে। এই কোর্সের মধ্যে 70টা লাইভ ক্লাসটা আছে, 70টা লাইভ ক্লাস, 2 ঘন্টা লাইভ ক্লাস একটা করে। এবং ক্লাস তো না, এগুলো সবে সাজেশনের মতো ক্লাস হবে। 70টা লাইভ ক্লাস, এর সাথে পরীক্ষা আছে 10,000 প্রশ্নের পরীক্ষা। সো ভেরি ইন্টারেস্টিং। আমরা একটু দেখি ভিতরে কি আছে, তারপর আমরা আবার গল্পে আসবো। স্যার উইথ ইওর পারমিশন, আমি স্যার যদি ক্লাস শেষ করে এসেছি তো স্যার। ও, তুমি ক্লাসে আছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা সকলকে ছেড়ে দেব। আমি আসলে ক্লাসের মাঝে হঠাৎ করে স্যার আপনাকে দেখলাম যে লাইভে আছেন, তো আমি পরে বললাম যে স্যারের সাথে তো এমনিতেও দেখা হয় না, ব্যস্ততায় দেখা যায় অফিস থেকে এসে, তো এই জন্য পরিচিত করলাম যে আপনার সাথে একটু দেখা, তোমার সাথে আড্ডা দিই, যাও আরেকদিন আড্ডা দিবনি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। যারা বিদ্যাবাড়ির পুরাতন স্টুডেন্ট তাদের জন্য কোনো, আচ্ছা ঠিক আছে, পুরাতন স্টুডেন্ট যারা আছে তারা ডকুমেন্ট দেখাতে পারলে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দিব। এটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। এই নাম্বারটা রেখে দাও, এই নাম্বারটা আমাদের ফোন করলে বোধহয় কল লাগে না, ফি লাগবে না, একদম বিনামূল্যে কল করা যাবে এই নাম্বারটা। তো এই নাম্বারে কল করে বিস্তারিত জানা যাবে, বাট মানে ফ্রিলি একেবারে মনের মতো গল্প করার দরকার নাই। আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট রয়েছে, এটা আমরা পরে বলবো, এখন না। হ্যাঁ, আজকে যারা থাকবে লাইভে যুক্ত তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে। হ্যাঁ, ভালো বলছে। আমরা দেখি লাস্টের দিকে বলার চেষ্টা করি। এইটা দেখো, এটা একটু ওদেরকে বলা দরকার। আমি এটা বলে দিই স্যার দ্রুত একটু। এটা হচ্ছে যে হ্যাঁ, এই যে এইবার যে এই যে 100 দিনের যে প্ল্যানটা, 100 দিনের মধ্যে যেটা আমরা বিদ্যাবাড়ির পক্ষ থেকে যেটা আমরা প্ল্যান করেছি বিশেষ প্রার্থীদের জন্য, 100 দিনের মধ্যে এই 70টা ক্লাস। দেখো আমরা দেখো পরীক্ষা আছে 1.5 মাস, আমরা বললাম 150টা ক্লাস দিব লাইভ। এটা কি সম্ভব? 150 দিন এটা আসতে হবে না 150টা ক্লাস দিতে গেলে? যতটুকু সম্ভব, যেটা বাস্তবিক সেটাই শুধু বলা হবে এখান থেকে, কোনো কিছুই বাড়তি বলা হবে না। যা দেওয়া হবে তার থেকে একটু হলেও কম বলা হবে, ঠিক আছে? যা দেওয়া হবে এর থেকে বেশি। একটা কথা স্যার বলতে হয় যে সম্পূর্ণ বিসিএস এর প্রস্তুতি আপনি 100 দিনেই কভার করতে পারবেন। 100 দিনে, এরপরে আরো যে বেশি দিন পাচ্ছেন আপনি কিন্তু বারবার রিভিশন করার সুযোগ পাবেন। ওকে, আমরা ঝটপট বলে দেই। দেখো এই যে 70টা ক্লাস হবে, তার মধ্যে বাংলায় হচ্ছে 12টা ক্লাস, বাংলায়। তারপর ইংরেজিতে 10টা ক্লাস হবে, তারপরে গণিতে 12টা ক্লাস হবে, মানসিক দক্ষতায় 3টা ক্লাস, বাংলাদেশ বিষয়ে 8টা ক্লাস। বাকিগুলো একটু বলো দেখি। আন্তর্জাতিক বিষয়গুলিতে 7টা, ভূগোলে 2টা, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনে 1টি ক্লাস, সাধারণ বিজ্ঞানে 8টা, কম্পিউটার তথ্য প্রযুক্তিতে 7টি ক্লাস। এগুলো হচ্ছে যে লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস, যে ক্লাসগুলো লাইভ এর আবার রেকর্ড থাকবে, প্রথম রেকর্ড পাবেন। এইটা ইন্টারেস্টিং। দেখো যে এই যে 2 নম্বর যে পয়েন্টটা, 10,000 প্রশ্ন তুমি এখান থেকে একদম, তাও এই প্রশ্নগুলো কি সাম্প্রতিক ভাবে প্রশ্নগুলো তৈরি করা আছে, এই প্রশ্নগুলো আগের যত পরীক্ষা আছে কোনোর সাথে মিল নাই, সব নতুন ভাবে তৈরি করা প্রশ্ন। এটা হচ্ছে 117টা পরীক্ষা হবে, 117টা পরীক্ষার মধ্যে থেকে 10,000 প্রশ্ন থাকবে। এবং এই প্রশ্নগুলো স্যার আমি মনে করি যে পরীক্ষা দিলে ওদের একটা রিয়েল বিসিএস পরীক্ষার একটা, হ্যাঁ, এই ক্লাসগুলো লাইভ করবে আর পাশাপাশি পরীক্ষা দিবে। প্রতিটা ক্লাসের সাথে তো ক্লাস টেস্ট আছে, সেগুলো এর মধ্যে আছে। যেমন প্রতিটি ক্লাসের সাথে একটা করে ক্লাস টেস্ট আছে। 37টি বাড়ির কাজ, মানে হোম অ্যাসাইনমেন্ট, বাড়ি পড়া থাকবে 37টা। মানে এই বাড়ি পড়াগুলো কিরকম, যেমন কোন টপিকগুলো বাড়িতে পড়বা, শুধু এটাই না, ওই টপিকের ভিতরে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আছে। এটা 3 স্টার 4 স্টার এভাবে স্টার করে দেওয়া আছে, তাতে করে পড়তে সুবিধা হয় যে এই টপিকগুলো বাসায় পড়বো। ওকে, সেভাবে 37টা বাড়ি পড়ার কাজ থাকবে এবং 37টাই পরীক্ষা থাকবে। ইংরেজি, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক নৈতিকতা 12টা, মানে এই 37টা বাড়ির কাজ, মানে পরীক্ষা। বাড়ির কাজগুলোকে ভেঙে ভেঙে লেখা হচ্ছে সাবজেক্টগুলো। তুমি এটা বুঝছো তো কি আছে? এটা অবশ্যই একটু বুঝিয়ে দাও। জি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, নৈতিকতা, এই 4টি সাবজেক্টের উপরে আপনার 12টা ওয়ার্ক প্ল্যান থাকবে, হোম ওয়ার্ক যেটাকে বলা হয় বাড়ির কাজ। হ্যাঁ, এর পরবর্তীতে বাংলা, গণিত, মানসিক দক্ষতা, ভূগোল, এই 4টি সাবজেক্টে টোটাল 12টা হোমওয়ার্ক থাকবে। এরপরে আইসিটি, দৈনন্দিন বিজ্ঞান,
এবং এখানে ইংরেজি গণিত স্যার একবার কিন্তু হয়েছে, ইংরেজি গণিত এটা আবার রিপিট হচ্ছে, কারণ এই দুটো হার্ড সাবজেক্ট। আমরা আবার রিপিট করি, আপনার বাড়ির কাজ এখানে আবার 12টা দিব, এবং পুরোটা শেষ করার পরে বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের উপরে আপনার আরেকটা থাকছে। এইটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি হচ্ছে এরকম 4-4-2 এই প্যাটার্নে, হ্যাঁ এই প্যাটার্নে পরীক্ষাগুলো হবে। এগুলো পরে বুঝিয়ে দেওয়া যাবে। এই প্যাটার্নে 100 দিনের মধ্যে কিন্তু কাজগুলো সব কভার হবে। তারপরে আমরা যাই, একদম বল স্যার বাড়ি নেই, মেসের পড়া বলেন। আচ্ছা মেসের পড়াই বলেন, সমস্যা নাই। কি বলছে? অনেকে মেসে থাকে স্যার, মেসের পড়া এরকম। মেসের পড়া আসলে কঠিন। মডেল টেস্ট 10টা আছে, তাই না? 200 মডেল টেস্ট স্যার, মানে পিএসসি নির্ধারিত যে মডেল টেস্ট গুলো, মানে পিএসসি যে পরীক্ষাগুলো নিয়ে থাকে, পিএসসি এর অনুকূলে আমার 200 নম্বরের পিএসসির মতো পরীক্ষা একদম 210টা। এই পরীক্ষাগুলো দেখো যে জব সলিউশনের উপর পরীক্ষা হবে একটা, হচ্ছে ক্যাডার এবং নন ক্যাডারে যে পরীক্ষাগুলো হয়েছে বিগত দিনগুলোতে, ওই পরীক্ষা রিভিশন হয়ে গেল, রিভিশন মূলক একটা পরীক্ষা হবে। সমস্ত বোর্ড বই যেগুলো আছে, বোর্ড বইয়ের উপর ভিত্তি করে ব্যাকরণ নবম দশম শ্রেণী বোর্ড বই পড়তে, হ্যাঁ যে হ্যাঁ নৈতিকতা থেকে শুরু করে সবকিছু মিলে এই বোর্ড বইয়ের উপরে একটা টেস্ট পরীক্ষা হবে। আর স্যার এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দশম বিসিএস থেকে 46 বিসিএস এর উপরে এখানে একটা পরীক্ষা। তবে এই পরীক্ষাগুলোতে কিন্তু স্যার যারা টার্গেট করবে যে আমি সর্বোচ্চ নম্বর উঠাবো, তাদের প্রিপারেশন কিন্তু স্যার এখানে আমি বলবো যে 70 থেকে 80% হয়ে যাবে। এখানে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে, ভালো প্রিপারেশন হয়ে যাবে এখান থেকে। আর স্যার একটা স্যার পিওর মডেল টেস্ট 5টা, মানে একদম শেষ মুহূর্তে খুব ভালো কাজে লাগবে। এটা সাম্প্রতিক বিষয় বলি, মানে এই পরীক্ষাটা লাস্টে হবে, পরীক্ষার শেষে, পরীক্ষার আগে যখন ডেট দিবে ওই মুহূর্তে, পরীক্ষা ডেট হলে তখন এই সাম্প্রতিক বিষয় হলে পরীক্ষা হবে একটা। আর স্যার লাস্ট যেটা পরীক্ষা সুপার মডেল টেস্ট একটা, দেখা যাচ্ছে যে মানে যখন বিশেষ পরীক্ষার ডেট প্রকাশিত হবে তার আগে, তার দেখা যাচ্ছে 2 সপ্তাহ আগে পরীক্ষাটা হয়ে যাবে। 2 সপ্তাহ আগে না, তারও পরে, মানে পরীক্ষা ডেট হলে তার 4-5 দিন আগে একটা পরীক্ষা হবে। এটা হচ্ছে সুপার মডেল টেস্ট, এবং এটার মধ্যে একটা পুরস্কার থাকে, খুব মজা হয় এটা। হ্যাঁ এই পরীক্ষাটা, তো এটা খুবই আমার কাছে এটা মনে হয়েছে এটা খুবই এক্সক্লুসিভ কাজ হয়েছে, এবং এই কাজটা যদি ওরা করতে পারে পরীক্ষা লাগ দিয়ে, একটা আসলে লাগে, একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে না, একটা লাগে, আউটলাইন লাগে, প্লাস হচ্ছে একটা গাইডলাইন লাগে, আর মোটিভেশন লাগে। বাড়ি দেখা পড়লে কি হয় যে একদিন পরে আর একদিন পড়া হয় না, এই কাজটা হয়, কিন্তু একটা যে মোটিভেশন পায়, একটা গাইডলাইন পায়, একটা গার্ডিয়ানশিপ পায়, আমাদের স্যার তাহলে এই পড়াটা স্পিড বাড়ে। আমাদের স্যার বিদ্যালয়ের প্রত্যেকটা টিচারই কিন্তু ক্লাসে কিন্তু একটা গাইডলাইন, এই ব্যাচের দেখো, এই ব্যাচের এটা কি বলছে, এটা কোর্স প্রিপারেটরি ক্লাস আছে, কালকে, হ্যাঁ এটা আগামী কাল শুরু হচ্ছে। এটা এই কোর্সটা আগামী কালে একটা ক্লাস আছে, কটার সময় এটা হবে? এটা স্যার রাত 9টায়, এটা টাইমটা এই মুহূর্তে রাত 9টায়, আচ্ছা রাত 9টায়, আগামীকাল রাত 9টায় এই ব্যাচের একটা ক্লাস হবে, ঠিক আছে, প্রিপারেটরি ক্লাস হবে। আর এটা ওরিয়েন্টেশন ক্লাস 5 ডিসেম্বর, 5 ডিসেম্বর হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, ঠিক আছে, রাত 8টায়। ওকে, তাহলে এটা একটু খেয়াল করতে হবে যে এই ব্যাচটা শুরুতেই যদি এই ক্লাসগুলো করতে চাই তাহলে ভালো হবে। 5 ডিসেম্বর মানে কি 6 তারিখ থেকে হয়তো ক্লাস শুরু হয়ে যাবে, মূল ক্লাস শুরু হয়ে যাবে। আর এর পূর্বে আগামীকাল ক্লাস রয়েছে আমাদের 29 তারিখ, একটা ক্লাস করা যাবে। এটা আপনারা ফ্রি ক্লাস করতে পারেন চাইলে। একটা সাবজেক্টে কিভাবে প্রস্তুতি নিতে হয় পুরো জিনিসটাই কিন্তু এটা বলবে, ক্লোজ জুমের মাধ্যমে থাকবে। এটা তবে ফেসবুক লাইভে থাকবে না, এটা আমাদের জুমে থাকবে। আর এটার কোর্স ফিটা যদি একটু বলা যায়, কোর্স ফিটা এটার কোর্স ফিটা ছিল আমাদের 8000 টাকা। আচ্ছা ঠিক আছে, এই ব্যাচের কোর্স ফিটা হচ্ছে 8000 টাকা। তবে স্যার আজকে বিশেষ কোনো মানে ছাত্রদের উপর কি স্যার কোনো ডিসকাউন্ট দিবেন কিনা? এটা হচ্ছে যে ওই যেটা হচ্ছে আমরা তো একটা ছাড় দেই নরমালি, এখান থেকে যেটা হয় যে আমরা এটার জন্য 50% ছাড় একটা রেখেছি এই কোর্সের জন্য। যারা আগে ভর্তি হয়েছে তাদের 50% ছাড় চলছে। এটা এই গতকাল যারা ভর্তি তারা এটা 50% পেয়ে গেছে। যেহেতু কালকে একটা ক্লাস আছে, একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিই আমরা, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে 50% দেওয়া মানে কি, কত আসে? 4000 টাকা আসে। মানে এই কোর্সের এই এতগুলো জিনিস, 10,000 প্রশ্ন পরীক্ষা প্লাস হচ্ছে 70টা লাইভ ক্লাস, এতগুলো কাজ সবগুলো মিলেছে 4000 টাকা কোর্স মাত্র। এই আমাদের এবার যে বিজয়, ডিসেম্বরের বিজয়ের মাস, এটা হচ্ছে 53তম না, 53তম বিজয়ের মাস, 16 ডিসেম্বর আসতেছে। এইটা উপলক্ষে আমরা আজকের জন্য একটা সার রেখে দেই। আজকের থেকে কালকের রাত 9টাতে শুধু ক্লাস আছে, 9টা পর্যন্ত। আজকে থেকে কাল 9টা পর্যন্ত এই 53% ছাড় দিলে কত আসে দেখো। 8000 টাকার 53% ছাড় দিলে স্যার আমার আসে হচ্ছে যে 3760 টাকা। 3760 টাকা না এটা? তাহলে এটা হচ্ছে আমরা একটা স্পেশাল একটা আজকের জন্য দিচ্ছি,
এমনি নরমালি ফিউচার স্যার পাবে। মানে আপনারা আমাদের এই ব্যাচে ভর্তি চলবে তো 5 ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ 5 ডিসেম্বর পর্যন্ত যদি কেউ ভর্তি হতে চান আপনি 4000 টাকায় ভর্তি হতে পারবেন। কিন্তু কেউ যদি আজ এবং কালকে সারা দিনের মধ্যে হ্যাঁ তাহলে আপনার জন্য আরেকটু ডিসকাউন্ট দিয়ে 3760 টাকা আপনি ভর্তি হতে 3% বেশি 3% বেশি পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে ওকে। পিডিএফ দিবেন কিনা? হ্যাঁ অবশ্যই, আমার প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কপিটা আপনারা পেয়ে যাবেন। আর কেউ যদি হার্ড কপি নিতে চান সেটাও পারবেন হার্ড কপির ক্ষেত্রে। ঠিক আছে, আমাদের তাহলে যেটা হচ্ছে যে ওয়েবসাইট কিন্তু এখন সুন্দর হয়ে গেছে, আর এগুলো হচ্ছে ক্লাসগুলো করা যাবে এবং পরীক্ষাগুলো খুব সুন্দরভাবে দেওয়া যাবে। আমার মনে হয় বুঝছো রফিক, এটা যদি যারা এবার পরীক্ষা দেবে 47 পরীক্ষা দিবে তারা যদি আসলে একটু সিরিয়াস হয় তাহলে কিন্তু তার প্রিপারেশনটা খুব ভালো হবে। এত সুন্দর চাকরি, এতগুলো পোস্ট, আমি কি বললাম যে মাত্র 20টা পদের আবেদন করে 2 লাখ 2.5 লাখ, তাও এটিও। আর এখানে ক্যাডার পদে আছে প্রায় 3700, এতগুলো পোস্ট। সেই পোস্টের জন্য যদি সে এটা ট্রাই না করে তাহলে এটা বোকামি হবে। এবং এটা কি বললাম যে কেউ হতে পারে, অল সেকেন্ড ক্লাস নাম্বার যদি থাকে, সব সেকেন্ড ক্লাস নাম্বার, তাও সেও কাটার হতে পারে। একটা থার্ড ক্লাস থাকলেও সে কাটার হতে পারে। ইভেন সিম্পল ডিগ্রি করে সে যদি মাস্টার্স করে সেও কাটার হতে পারে। বাট অবশ্যই পড়াশোনা করতে হবে। খাতায় লিখলে তাকে কাটার হওয়ার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না যদি খাতা লিখতে পারে। কারণ প্রিলিতেও দেখা যাবে না কোথা থেকে পড়াশোনা করেছে, কোন ভার্সিটি তার ছিল। রিটেনেও দেখা যাবে না সে কোন ভার্সিটি পড়াশোনা করেছে, কোথা থেকে পড়াশোনা করেছে, কিছু দেখার উপায় নাই। সে খাতায় কি লিখছে, খাতা কথা বলবে। তাহলে সে বুয়েট হলো আর না কোথা থেকে হলো, ন্যাশনাল ইউনিভার্সিটি কি না প্রাইভেট থেকে হলো, ইট ডাজন্ট ম্যাটার হচ্ছে খাতার মধ্যে আমি কিভাবে উপস্থাপন করব। যদি সেটা উপস্থাপনটা আমার মুনশিয়া না থাকে, খাতার মধ্যে যদি আমরা কিছু ক্লু দেই, আমরা যদি কিছু চার্ট দেই এবং খাতাটা যদি ভালো করে তুলে ধরতে পারি, যে সাবজেক্টই হোক আর যেখান থেকেই হোক, তার পক্ষে অবশ্যই কাটার হওয়া সম্ভব। স্যার এই অল্প সময় কি স্যার ভালো কিছু আশা করা যায় স্যার? হ্যাঁ, এই যে একটা সুন্দর প্রশ্ন করেছে, অল্প সময় ভালো কিছু আশা, এটাই নিয়ে তো এত কথা বললাম। অর্থাৎ এই 100 দিন একটা টার্গেট করা হয়েছে। 100 দিন মানে কি, এটা একদিনে কিন্তু ব্যাচটা দেওয়া হয় নাই। এটা মাথা রাখতে হবে যে আমরা হুট করে একটা জিনিস করি না, একটা জিনিসকে প্ল্যান করি আগে, তারপর এটা নিয়ে আমাদের মিটিং হয়, টিম মিটিং হয়। যে রফিকরা আছে এরা বুদ্ধিজীবী একজন, তো সবাইকে নিয়ে মিটিং হয়। মিটিং হওয়ার পরে এটা ভালো সাইড খারাপ সাইড চিন্তা করা হয়, যে এটা কি আসলে সম্ভব কিনা সেটা চিন্তা করা হয়, বা যা বলবো তার থেকে বেশি দিতে পারবো কিনা সেটা চিন্তা করা হয়। এগুলো চিন্তা করে এবং সেটা কতখানি কাজে লাগবে সব মিলে যেটা করা হয়েছে যে তোমাদের এই ব্যাচটার মধ্যে থেকে 70টা লাইভ ক্লাস হবে। প্রতি সপ্তাহে 5 থেকে 6 দিন ক্লাস হবে। প্রথমে 4 দিন ক্লাস থাকবে, তারপরে 5 দিন, তারপরে 6 দিন, কোন সপ্তাহে 7 দিনের ক্লাস থাকতে পারে। তো 6 দিন 5 দিন লাইভ ক্লাস হবে। আর এখানে সব মিলে 10,000 প্রশ্নের পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলো এমন কোনো জায়গা নাই যেটা বাদ গেছে এই পরীক্ষার তালিকা থেকে। সবগুলো পরীক্ষার জিনিস এখানে, যেমন বোর্ড বইয়ের পরীক্ষা হবে, জব সলিউশন বইয়ের পরীক্ষা হবে, বিসিএস প্রশ্নের পরীক্ষা হবে, এরকম বিভিন্ন যতগুলো সেকশন আছে সবগুলো সেকশনের পরীক্ষা হবে এখানে। এবং পরীক্ষাগুলো সবই লাইভ। তো এইগুলো তো তোমার, এবং বাড়ির পড়া 37টা বাড়ি পড়া আছে। বাড়ি পড়ার মধ্যে কি কি টপিক পড়বা, সেই টপিকগুলো কোনটা 3 স্টার, কোনটা 4 স্টার, কোনটা কম ইম্পর্টেন্ট, এগুলো সব মার্কিং করে দেওয়া আছে। এগুলো ভর্তি হলে এগুলো পেয়ে যাবা। তো তুমি পড়ার জন্য একটা ভালো চাপ পাবা, এখানে প্রেশার পাবা। এই প্রেশারটাই তোমার ভীষণ কাজে লাগবে। টিচার প্যানেলটা আমাদের এখানে যারা সিনিয়র শিক্ষক আছে, বিসিএস এর যারা সবচেয়ে সিনিয়র থাকে তারা এখানে ক্লাস নেয়। যেমন বাংলায় আমাদের এস আলম ভাই, তারপরে ফুজাইল স্যার আছে, ফুজাইল ভীষণ দক্ষ। এই দুজনের যে কোনো একজন নিবে। ইংরেজিতে বললাম আমাদের জাহিদ সজল সে নিবে, জাহিদ সজল পাশে আমি কিছু নিব, হয়তো জাহিদ সজল কিছু নিবে, এইভাবে আর কি ক্লাসগুলো হবে। তারপর আমাদের গণিতে সোহাগ স্যার আছেন, সোহাগ স্যার পাশে আমাদের রফিকও আছেন, তারপরে আমাদের প্রবাল স্যার আছেন। গণিতের মধ্যে এই 3 জনের মধ্যে থেকে যার ভাগ্যে যে ব্যাচটা পড়ে সে সেই ব্যাচে ক্লাসগুলো নিবে। তারপর সাধারণ জ্ঞানে তোমাদের সাজ্জাদ স্যার আছেন, তারপরে আরও আছেন অভ্র স্যার তো খুবই তুখোর টিচার। অভ্র স্যার আছেন, তোমাদের শাওন স্যার কিছু ক্লাস নিতে পারেন, অভ্র স্যার ক্লাস নেবেন। অভ্র স্যার একটা ওই যে কি বলে একটা অনলাইন একটা কোচিং আছে, সেই কোচিং এর বেস্ট 5টা ক্লাস রেকর্ড করে দিয়েছে, ওই কোচিং এর বেস্ট টিচার হয়েছে। অনলাইন নাম করা আর কি, নাম বলতেছি না। দেখো আমাদের এখানে টিচার একটা জাস্ট 5টা ক্লাস নিচ্ছে ওখানে, সে ওই প্রতিষ্ঠানের বেস্ট টিচার হয়ে গেছে 5টা ক্লাস এতে। তো এখানে টিচার যারা ক্লাস নিচ্ছে সবাই, তোমাদের ইরফান স্যার বিজ্ঞানে নেবে। ইরফান স্যার হচ্ছে জেনেটিক্সে অনার্স মাস্টার্স করা, এবং সে তো সবসময় প্লেসে থাকা স্টুডেন্ট এবং সে ফার্স্ট ক্লাস কর্মকর্তা, সায়েন্টিফিক অফিসার। তো সে ক্লাস নেবে বিজ্ঞানের ক্লাস। ওই ক্লাসটা কত ফাইন হবে সেই ক্লাসটা, এবং কতটা সুন্দর করে সে বুঝাবে এটা বুঝতে হবে। আমি 2টা কোচিং সেন্টার নাম বলবো না, অনলাইনেই পড়ায়। এই বিসিএস এ তাদের কোর্স ফি হচ্ছে 12,000 টাকা। 18,000 টাকা কোর্স ফি থাকে, 6,000 টাকা ছাড় দিয়ে 12,000 টাকা কোর্স ফি করে। আরেকটা আছে শুধু এক্সাম ব্যাচ, তাদের 6,000 টাকা ফি বিসিএস এর, অনলি এক্সাম ব্যাচ 6,000 টাকা কোর্স ফি।
সো আমরা যে ফিটা নেই এটা কিন্তু কম্পারেটিভলি ওইভাবে না, বিষয়টা হচ্ছে যে এই আমাদের টিচার, তারপর আমাদের যে খরচ, এগুলা মানে এটা লাগে, এই জন্য এটা করা। আর এতগুলো সাবজেক্ট, এই যে 10,000 প্রশ্ন যে এটা করা, 10,000 প্রশ্ন টাইপ করতে তো কয়েকজন প্রশ্ন লোক লাগে, আর সবগুলো নতুন। এই প্রশ্নগুলো বানায় কারা? প্রশ্নগুলো যারা বানায় তারা নন ক্যাডার, তারা হয়তো ক্যাডার হয়েছে ইয়েতে জয়েন করেনি এখনো, এরাই প্রশ্নগুলো বানায়। তো তাদের তো একটা স্যালারি আছে, বিশাল টিম, প্রায় 200 জন মেম্বার, 200 জনের একটা পরিবার হচ্ছে বিদ্যাবাড়ি। এরকম ক্লাসরুম আছে প্রায় 12 থেকে 14টা, তাই না? এরকম ক্লাসরুম আছে প্রায় 12-14টা ক্লাসরুম আছে, প্রত্যেকটা ক্লাসরুমে ক্লাস হচ্ছে। এটা বিশাল একটা। সোহাগ একটু আসে হ্যালো বলে দাও। আমাদের সোহাগ পাশের রুমে ক্লাস নিচ্ছিল, সোহাগ এদিকে যাচ্ছে, সে চলে আসছে। সোহাগ একটু বলো, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি ক্লাস নিবা কিনা বলো। ইনশাআল্লাহ অবশ্যই নিব, ক্লাস নিব, বিদ্যাবাড়িতে আসি, থাকবো ক্লাস নেওয়ার জন্য বলেন। আসলে বিদ্যাবাড়ির সাথে এমন ভাবে জড়িয়ে গেছি, মানে কি বলবো, এটা আমার কাছে ফ্যামিলি মনে হয়। হ্যাঁ, স্যার তো বলে যে আমি মাঝে মাঝে আমি 12টা পর্যন্ত ক্লাস নেই, স্যার তো বলে যে তুমি তো থাকতেই পারো, মানে স্যার এখানে কিন্তু এটা আছে, রুমও আছে, থাকার মতো জায়গা আছে, টিচার এখানে আরামায়েশ করতে পারে। 11টা-12টা বেজে যায়, তো স্যার বলে যে বাসায় যাওয়ার কি দরকার, এখানেই থাকো। বাজারে বলা হয় যে বাসাটা ছেড়ে দেই, বাসায় এত টাকা ভাড়া দিই, এখানে থাকলে তো টাকাটাও সেভ হয়ে যায়। তো ওরা কি করে, মানে এটা হচ্ছে যে সবচেয়ে অবাক, আমি তো এটা ভাবতে পারি না যে এটা কিভাবে নেয়। সকাল 8টা থেকে শুরু হয়, এমনও দিন আছে সকাল 8টায় ক্লাস শুরু হয়, শেষ হয় রাত 12টায়। এখন তুমি গণিতের মানুষ, হিসাব করো কত ঘন্টা হয়, সকাল 8টা থেকে রাত 12টা, টোটাল 16 ঘন্টার মতো ক্লাস চলে। 16 ঘন্টা বা 16 আওয়ার্স ওরা পড়তে পারবে না, বাসায় পড়াশোনা করতে পারবে 16 ঘন্টা। 16 ঘন্টা পড়তে বললে মুখটু কালো বানায় ফেলায়। আমি কি বললাম যে এক্সাম্পল দিলাম কি, যে আমি একটা মানুষের সাক্ষাৎকার নিয়েছিলাম, ম্যাডামের আমার পাশে কোয়ার্টারে থাকে, তো সে বলছে কি 2বার কাটার হয়েছে, 2বারই সে 18 ঘন্টা করে পড়াশোনা করছে। এটা বাস্তবিক। আমি কি বললাম, আর একজন কি পড়াশোনা কাটার কথা বললাম না, যে প্রথমবারে পড়াশোনা কাটার হয়েছে, কি বললাম যে রাত 3টার সময় প্রতিদিনই উঠতো, রাত 3টার সময়, 3টার থেকে ওটা পড়াশোনা করতো, প্রথমবারে পড়াশোনা কাটার হয়েছে। আর ওদেরকে বলি, দেখো যে তোমাদের সোহাগ স্যার 16 ঘন্টা লাইভ ক্লাস নেয়, ক্যান ইউ বিলিভ ইট? 16 ঘন্টা লাইভ ক্লাস নেওয়া মানে কি? আর 16 ঘন্টা তোমরা বাসায় পড়তে পারো না, অথচ 16 ঘন্টা যদি কেউ পড়ে, বিশ্বাস করো 16 ঘন্টা যদি কেউ পড়ে, ওর কিচ্ছু লাগবে না, ক্যাটার হয়ে যাবে, বুঝছো? যদি 16 ঘন্টা পড়তে পারে এবং সেটা যদি একটু একটু বুঝে পড়তে পারে, গোছানোর প্রস্তুতি হয়। হ্যাঁ, এই চাকরি হওয়ার ক্ষেত্রে তো মনে করো যে এটা কঠিন কিছু না, মানে এটা ওরা কঠিন বানিয়ে ফেলে। একদিন পরে, তারপরে একদিন খোঁজ থাকে না, তারপরে ধরো আরেকদিন পরে আবার ধরো বাড়িতে গেস্ট আসছে, এই গেস্টের সাথে আড্ডা মাড্ডা দেয়, চলে গেল একখানে, ঠিক আছে? পড়ার ধারাবাহিকতা আবার কি হয়, যেটা জরুরি সেটা পড়ে না, যেটা জরুরি না সেটা নিয়ে পড়ে থাকে, বুঝছো না? আবার কি করে যে কিছু কনফিউশন আছে প্রশ্নের মধ্যে, বুঝছো, যে কনফিউশন গুলো বের করার চেষ্টা করে, যে কনফিউশন উত্তর কি এটা বের করে ছাড়বো, তারপর পড়া, টাইম নষ্ট হয়ে যায়, টাইম নষ্ট হয়। আর তোমার কনফিউশন তো কিছু থাকবেই। আর বিশেষ পরীক্ষা কি কনফিউশন নিয়ে পড়ে থাকলে চলবে? তো বিশেষ পরীক্ষা হচ্ছে যে মানে সম্পূর্ণ মুখস্থ বিদ্যা থেকে একদম থাকে 150টার বেশি কোশ্চেন, একদম পুরোপুরি মুখস্থ বিদ্যা, যেগুলো হচ্ছে তোমার চেঞ্জ হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখছে, এটা কি আরো সম্ভব চেঞ্জ হওয়া? রবীন্দ্রনাথ নজরুল ইসলাম কি লিখছে, চেঞ্জ করা সম্ভব? ইতিহাস বাবর অমুক তমুক কি করছে, হ্যাঁ, সম্ভব চেঞ্জ করা? তো এরকম মুখস্থ বিদ্যা, গণিতের ক্ষেত্রে কি হবে, এগুলো মুখস্থ বিদ্যার মধ্যেই মনে করো যে মানে যেগুলো ফিক্সড ইনফরমেশন, এগুলো 150-এর উপরে থাকে। তো তোমার কি দরকার পড়ছে যে তুমি এই যে সারাক্ষণ কনফিউশনে পড়ে থাকবা, ব্যতিক্রম কোশ্চেন কোনটা সেটা পড়ে থাকবা, বা একেবারে সাম্প্রতিক থেকে কটা কোশ্চেন আসে 5-6টা, হ্যাঁ, মানে ওই যে বুঝতে পারে না বুঝতে পারার কারণে মনে করো যে ফেল করে, অথচ পড়া কম। আমি ধরো আমি যে প্রিলিতে পরীক্ষা দিই, আমি তো কখনোই ফেল করিনি প্রিলিতে, আমি তো একেবারে কয়বার 3বার ভাইবা দিলাম, একবার ক্যাডার হইলাম, 3বার বিশেষ পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে আমার ক্যাডারও কিন্তু হওয়ার অভিজ্ঞতা আছে। সো আমি যে কম পড়ছি, এরকম কম পড়ার কথা চিন্তাই করতে পারি না। পড়া কম, আমি সবসময় যে বলি পড়তে হবে কম, কিন্তু সেই পড়াটা যেন সেটা রিভিশন ভালো করে হয়, এবং রিভিশন দিলেই মনে থাকবে। আর এই যে বলে না যে এরকম যে স্যার আমি পড়ি এত পড়ি, মনে থাকে না, মনে না থাকার কারণ কোনটা? রিভিশন করতে পারে না। মানে খুবই ইন্টারেস্টিং, আমি একটা ভিডিও করে দিয়েছিলাম, তোমাদের বলি, তোমার ক্লাস আছে নাকি? তোমাকে বলি, এটা একটা বই দেখাই, কোন বই আছে এখানে? দেখো তো, দেখি একটা বই দাও দেখি। এই যে, ও আমাদের এনটিআরসি ডাইজেস্ট প্লাস বইটা দেখো। এই বইটা একটা এক্সাম্পল দেই, বুঝবা জিনিসটা যে তোমরা কি ভুলটা করো। 904 পৃষ্ঠা এনটিআরসি ডাইজেস্ট প্লাস বই, এটা আমাদের খুব চলে এটা। তো এটা 904 পৃষ্ঠার বই। এখন এখান থেকে সোহাগ, তোমার যদি বলি যে এখান থেকে ধরো 10 পৃষ্ঠা তুমি পাশের রুমে যা পড়ে আসো, তারপর তোমাকে 10 পৃষ্ঠাতে প্রশ্ন ধরবো।
রফিক তুমি এটা বলো যে 10 পৃষ্ঠা যদি পড়ে 10টা পৃষ্ঠা পাশের মধ্যে পড়ে আসবে, আমি এখনই পড়ে আসবে, এখনই প্রশ্ন ধরবো, 10টা প্রশ্ন তাহলে 10টাই পারবে ও, একটা দুটো মিস হতেই পারে। মিস হবে না একটা দুটো? অবশ্যই স্যার মিস হবে। 100% এই এখন পড়ছে এখনই মিস করবে 10 পৃষ্ঠা থেকে। মিস হবে। আর চিন্তা করো কি করে জব সলিউশন বইটা, এই যে এইরকম 1600 পৃষ্ঠার বই, অনেক স্বাস্থ্যবান বই স্যার এটা। এই বই 3 থেকে 4 মাসে একবার খতম দেয়, খুব কষ্টে মষ্টে। যারা 3-4 মাসে খতম দেয় তারা মনে করে সাংঘাতিক পড়াশোনা করে, আর কেউ আছে 2 বছর লাগায় ফেলে খতম দিতে। এখন এই বই শেষ করার পরে কি যে খুশি, এই বইটা রেখে দেয় যে যাক এক খতম দিছি। মানে ইন্টারেস্টিং ব্যাপারটা শোনো, এক খতম দেওয়া মানে কি সেই বইটা একবার পড়ছে। পড়ে ফেলেছে। এখন 10 পৃষ্ঠা তুমি একটু আগে যদি পড়ে 10 পৃষ্ঠা একটু পড়া ধরলে পারে না, সেখান থেকে 2-3টা ভুল হয়ে যায়। এই 1600 পৃষ্ঠা পড়ার পরে এক খতম দেওয়ার পরে এটা মনে করা যে না আমি তো একবার পড়ছি, এবার পরীক্ষা দিতে যাই, আর যাওয়ার পরে দেখা যায় আনসার মনে নাই, বা পড়ছিল মনে পড়ে যে এ না সি বি না ডি এরকম কনফিউজ হয়ে যায়, বুঝছো? এটাই হচ্ছে মেইন রোগ। তো এইখান থেকে আমি যেটা বারবার বলি যে এইখান থেকে তোমার যেটা করতে হবে যে এই জায়গাটা থেকে কে কি করে করবে ওলা ভাববা না, ঠিক আছে? জাস্ট আমার কথা মনে করবে যে আমি কখনো প্রিলি ফিল করিনি, কেন? আমি নির্দিষ্ট পড়া করছি, বুঝছো? জিস্ট করা, মানে আমি দেখলাম যে কোনগুলো আমার হয় না। যেমন আমি ওই যে জব সলিউশন বইটা কিভাবে পড়তে হবে তা নিয়ে একটা ভিডিও করে দিয়েছি, ইউটিউবে আছে। তো এটা হচ্ছে যে পড়াটা আমার কাছে ছিল কি জিস্ট, মানে আমি কোন জায়গাগুলো মনে থাকে না পারি না, এইটা আমি একটা নোট করছিলাম, পুরো নোট। এই নোট খাতা আমি তো ক্লাস নিতে যাইতাম, ধরো চট্টগ্রাম ক্লাস নিতে গেছি বহুবার, তারপরে সিলেটে গেছি বহুবার, এই ক্লাস নিতে আমি এটা নিয়ে যেতাম, নোটটা নিয়ে যেতাম। এই নোটটা যেহেতু মনে থাকে না ওগুলোই খালি ওখানে আছে, বাইকগুলো তো মনে থাকে, ওই যেটা যেটা মনে থাকে না এটা ফাঁকে চান্স পাচ্ছি আমি এটা দেখে নিচ্ছি। মানে আপনার কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। বেশ, আমি অঙ্ক পারতাম না, অঙ্ক না পারলে অঙ্কটা আমার বারবার দেখতে হয়, আর তখন তো মনে করো অঙ্ক কি আমার মুখস্থ হয়ে গেছিল দেখতে দেখতে। তো প্রিলিতে পরীক্ষা দেওয়া হলে প্রিলিতে সবাই আনসার করার চিন্তা করে, আমি একেবারে সবার আগে আনসার করা শেষ, কারণ আমার যে কটা 5 নাম্বার দরকার উঠে গেছে, আমি ওর বেশি দরকার নাই। তো এই যে পড়া কম বলে তো আমি এত রিভিশন দিতে পারছি। আর ওরা কি করে যে ওই যে নতুনত্ব বের করার চেষ্টা করে, প্রিলিতে দরকার নেই, রিটেনে তোমাকে ভার্সেটাইল হতে হবে, মানে ওই পিলির সাথে রিটেনে একটু ওভাবে মিল করে পড়তে হবে। হ্যাঁ, জিস্ট খুলে বারবার রিটেনে ওটা হচ্ছে রিটেনে লেখার ক্ষেত্রে তাকে ভার্সাটাইল হতে হবে, সেখানে কিছু ডাটা রাখবে, ডাটাগুলো ইউজ করতে হবে, সেখানে ভিন্ন ভিন্ন কালির ইউজ করতে হবে এবং এই ডাটাগুলো তুলে ধরতে হবে, তাহলে রিটেনের নাম্বারটা বেশি হবে। প্রিলিতে তো এই কাহিনী নাই, প্রিলিতে মুখস্থ বিদ্যা, তাই না? এটা হচ্ছে মেইন জিনিস। পিলি আসলে মূলত ওই যে আমার যা পড়বো, যেটুকু পড়বো সিস্টেমেটিক ওয়াইজে পড়বো, এগুলো এটা বারবার পড়বো। মানে আসলে রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল স্কিল। স্যার এটাই বলে যাচ্ছে যে আপনি যে জিনিসটাই পড়বেন ওইটা হচ্ছে মানে রিপিটেশনের মধ্যে রাখবেন। রিপিটেশন কি, আমি ওদেরকে যেটা বলছি যে 5 বার রিভিশন দিতে হবে। মানে এটা হচ্ছে যে ও আমার কথা যদি ফলো করে, যেভাবে বলবো সেটা যদি ফলো করে, 5 টাইমস রিভিশন দেয়। 5 টাইমস তুমি রিভিশন দিবা কোনটা? পুরো বইকে তুমি 5 বার দিবা? এই বইটা তুমি 5 বার রিভিশন দিবা? মোটেও না। এই বইটা তুমি একবার পড়বা, একবার পড়ার সময় তুমি দাগায় যাবা যে এখান থেকে কোনটা কোনটা আমি আমার এমনি পারি, যেটা এমনি পারি ওটা বাদ, ওটা সেকেন্ড টাইম আমি দেখবো না। আমি দেখবো সেকেন্ড টাইম কোনটা যেটা যেটা আমার কাছে একটু একটু কনফিউশন লাগে, দেখবো এটা অনেকখানি কমে গেছে। সেকেন্ড টাইম পড়ার পরে দেখবা যে ওটা আমার একবার দেখলে হয়ে যায়, ওইটাও বাদ। থার্ড টাইম যখন যাবো আমার পড়াটা আরো কমে যাবে, যেটা পঞ্চমবার যে পড়াটা থাকবে মনে রাখবো ওই পড়াটা তোমার জন্য ডিফিকাল্ট পড়া। ওই পড়াটা তোমাকে কি করতে হবে, সাথে সাথে নিয়ে এই যে আমি যেটা করতাম যে একটা বান্ডিল সাথে নিয়ে ঘুরতাম, চান্স পাইছি পড়ে ফেলছি, এইরকম তোমাকে চান্স পেলে পড়ে ফেলতে হবে, বুঝছো? এই হচ্ছে ব্যাপারটা। 48 ছাড় দেওয়া উচিত, 48 মতো ছাড় আছে, 800 ছাড় তুলতেছে অ্যাকচুয়ালি। তো এখন তো মনে করো যে এটা কি বলে যে মঙ্গা সিজন, বুঝো? আমাদের উত্তরবঙ্গের ভাষা হচ্ছে মঙ্গা, বুঝলাম? ওই এটা হচ্ছে যে যারা এগুলো চালাচ্ছে, ধরো আমাদের তো ভর্তি হোক বা না হোক এটা তো মনে করো যে এটা তো চালাইতে হয়, চলবে, সবার তো ঠিক মতো বেতন টেতন সবই দিতে হবে। সো এটা মঙ্গা সিজন। মঙ্গা সিজন হওয়ার কারণে 4800 একটা ছাড় আছে, তো এটা তো ছাড় আছে। তো মাশাআল্লাহ আমাদের এখানে 4800 বেশ ভালো ভর্তি হচ্ছে, 4800 বিশেষে ভর্তি হচ্ছে ভালো, এটাতে ভর্তি হচ্ছে। সো এইটা তোমার একটা বিগ চান্স হচ্ছে, যেহেতু 5 মান্থস সময় পেয়ে গেছো, 5 মাস সময় পেয়ে গেছো বিশেষ এর জন্য। 47 আমরা যে 100 দিনের যে বুলেট প্ল্যানটা নিয়েছি, এটা তোমার একেবারে কি কাজ করবে এটা বলো তো একটু। একদম গুলির মতো কাজ। মানে আমাদের যে বিদ্যাবাড়ি যে ডিজাইন করা কোর্স যেভাবে করা হয়েছে, যদি একটা স্টুডেন্ট পড়ে এবং আমাদের পরীক্ষাগুলো দেয়, তো আশা করছি প্রিলি ইজিলি ক্র্যাক করতে পারবে। এবং আমাদের যে টিচারগুলো আছে তারা কিন্তু রিটেনকে বেস করে পড়ায়, তো আপনার রিটেনও কিন্তু অনেকটা আগে থাকে, রিটেনে কিন্তু সময় দেয় না, 4 মাস সময় দেয়। তো সেভাবে আমাদের এই কোর্সগুলো ডিজাইন করা। দীপক এটা কি বলছে, হতাশা নিয়ে কথা বললে আমার শুনতে ভালো লাগে যে কথা শুনলে হতাশা থেকে আচ্ছা হতাশা বলছে আমার কথা শুনে। আচ্ছা
হতাশার বিষয়টা হচ্ছে এরকম যে মানে হতাশার ব্যাপারটা কি হয় যে হতাশা তোমার এখন থাকবে, বিশেষ করে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি ডিপ্রেশন বাই বর্ন আমরা একটা হতাশা নিয়ে জন্মি, বুঝছেন নাই? আমাদের হতাশা থাকেই। এখন তুমি যদি সেই হতাশাটাকে যদি তুমি তোমার গায়ের ওর ভর করতে দাও তাহলে তুমি বিপদে পড়বে, তুমি কিছু করতে পারবে না। অলওয়েজ থিঙ্ক পজিটিভ, সব সময় পজিটিভটা মাথায় নাও। তোমার হতাশার তো কোনো কারণ নাই, তুমি হতাশা করবে কেন? তোমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তোমার দুটো চোখ, সবচেয়ে বড় শক্তি। তোমার চোখ যদি থাকে, তুমি মনে করো যে হাফ ডান তোমার হয়ে গেছে, এখন অনেকেরই হাফটা থাকে না, চোখ দুটো আছে, চোখ দুটো থাকা মানে তুমি আল্লাহ পাকের একটা বিশাল নিয়ামত পেয়ে গেছো, চোখ থাকা মানে। এরপরে তুমি দেখো যে আর কি কি আছে, এরপর তোমার দুটো হাত আছে, তোমার ফেস আছে, পা আছে, কান দিয়ে শোনো, মুখ দিয়ে কথা বলো, এভরিথিং ইজ ওকে। তোমার কি নাই হতাশ, কিনে একটা চাকরি নাই বা একটু ইনকাম নাই, এইটুকুর জন্য তুমি হতাশ। সো এটা কোনো বিষয় না, এটা নিয়ে হতাশার কোনো বিষয়ই না। জাস্ট মাথা রাখবা তুমি 200 গ্রাম চালের ভাত বেশি খাইতে পারবে না, তুমি ভাত খাবা 200 গ্রাম চালের ভাত। সো এইটার জন্য, বা তোমার ওয়াইফ ভাত খাবে 200 গ্রাম চালের ভাত, এইটার জন্য তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক বহু সিস্টেম রাখছে রিজিকের জন্য, না খাই তো মরবাই না। আর 2 নম্বর হচ্ছে আয়েরও বহু পথ আছে, বহু পথ। আমাদের মানে সোহাগ মাসে 1 লাখ টাকার মতো ইনকাম করে কমপক্ষে, এর বেশিও করে। সোহাগ যদি এখন এখান থেকে চাকরি বাদ দিয়ে চলে যায়, সোহাগ তুমি কি না খাই মরবা? না স্যার। তো সোহাগের যে বুদ্ধি আছে, ও যদি একটা চায়ের দোকান দেয়, হ্যাঁ, চায়ের দোকানের সাথে ডিম সিদ্ধ করে দেবে, শীতকালীন সময় দেখবা যে চায়ের দোকানের পাশে ডিম সিদ্ধ করে দিয়েছে। এটা আমি ফান করে বলতেছি না, কিন্তু সিরিয়াসলি বলতেছি। চায়ের দোকান দিবে একটা, সে চায়ের মধ্যে কি থাকবে, একটু মশলা থাকবে, অন্যরা যেভাবে চা দেয় তার থেকে একটু ডিফারেন্ট কিছু করবে। দেখবো যে ওর তো এখান থেকে 30-40 হাজার টাকা আয় করা তো কঠিন কিছু হবে না। চায়ের দোকান দিতে হবে এর কোনো মানা নাই। তুমি এই যে ঢাকার যে আছে না, কি বলে যে বঙ্গবাজার, বঙ্গবাজার থেকে তুমি জামা কাপড় কিনে কম দামে কিনবা, এইটা এনে তুমি অন্য জায়গায় অন্য ডিস্ট্রিক্ট লেভেলে তুমি বিক্রি করো। বিক্রি করলে দেখবা সেখানে তোমার পার ডে 400-500 টাকা লাভ থাকবে কমপক্ষে, 400-500 টাকা লাভ থাকবে কমপক্ষে। কারণ বঙ্গবাজার খুব কম দামে পাওয়া যায়, ওইটা তুমি বাইরে গেলে একটু করে দাম বাড়াতে পারবা। ব্যবসা তো সবখানে আছে, তুমি তো সবখানে আয় করতে পারবা, তোমার ভয়ের কি আছে? চাকরি না হলে না হবে, কিন্তু তোমার যদি বয়স যতক্ষণ আছে, এই যে বিসিএস এতগুলো পদে সার্কুলার হয়েছে, এবং তুমি অল সেকেন্ড ক্লাস হলেও তুমি চাকরিটা পেতে পারো। বিশেষ প্রিলি পরীক্ষায় কোথাও তোমার সার্টিফিকেট লেখা থাকবে না তুমি কোথা থেকে পড়াশোনা করছো, বুয়েটও যা তুমিও তা, লিখিত পরীক্ষায় বুয়েটও যা তুমিও তা। কারণ কি, তুমি বলবা যে এটা তো বেশি বেশি হয়ে গেল, তাই না? বলে বুয়েটও যা, আমি তাই কেমনে হইলো? 7, 8, 9, 10 এর পড়া, 7, 8, 9, 10 এর পড়া, এই পড়াগুলো তুমি ওই সময় ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, ওই সময় ভালো স্টুডেন্ট ছিল, ঠিক আছে না? ওই পড়াটা পড়তেছে এখান থেকে। ও ছাত্র জীবনে একটি ডিসিপ্লিন, যে কারণে সে বোর্ডে চান্স পেয়েছে। তুমি ডিসিপ্লিন ছিল না, এই জন্য তুমি বোর্ডে চান্স পাও নাই। পার্থক্য আর কিছুই নাই। মেধা কম না, এটা না, মেধা কম নাই, মেধা কম আছে নাকি? ও আসলে কি ভয়ে থাকে যে এটা আমার তো নাই, আমি কি পারবো, এই ভয়ে শেষ করে দেয়। তারপর যে আশপাশের লোকজনকে ডিসহার্টেন করে দেয়। হ্যাঁ 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 হ্যাঁ, যে বাহিরের মানুষ, অর্থাৎ যারা আসলে হয়তোবা কোনো সরকারি চাকরি করে না, তারা জানেই না কিভাবে পারতো, মানে ওরা একটা নেগেটিভ ইম্প্যাক্ট। আরে বিসিএস করে আমার ওটা কথা না, আমার কথা হচ্ছে যে কোনো কথা না, চেষ্টা করলে পারবেই না। আল্লাহর প্রভাব। আমার একটা জিনিস হচ্ছে মাথা রাখবে, সেটা হচ্ছে যে মানে কোনো সময় নিজেকে ছোট করে ভাববা না, এটা একেবারে কোনো সময়ই না। এটা তোমার বুয়েট হয়েছে না মেডিকেল হয়েছে না কি হলো, এটা না তাকে ছোট করে দেখানোর দরকার নাই, তাকে তোমার অনেক বড় করে দেখানোর দরকার নাই, ঠিক আছে? তুমি তোমার জায়গায় খেয়াল রাখো যে পরীক্ষাটা হবে 7, 8, 9, 10 এর বই। সো কেন তুমি আরেকজনের সাথে তুমি নিজেকে ছোট করবা? ছোট করার কোনো সুযোগ নাই, এটা অনার্সের সাবজেক্ট, তো পরীক্ষা আসতেছে না। তুমি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছো, একটা কোশ্চেনও পাবা না এই তোমার সাবজেক্ট থেকে। ব্যাংকেও আসে না স্যার, ছেড়ে বলতে যে কোনো সাবজেক্ট, ধরো কেমিস্ট্রিতে পড়াশোনা করছে, কটা থাকবে? 1-2 কোশ্চেন থাকবে, ওই 1-2 কোশ্চেন অন্যরাও পারে। এটা 9, 10 বেস থেকেই তো আসে। হারুন রশিদ ভাই, স্যার টাকা কি একবারে ফুল পেমেন্ট করতে হবে কিনা, এরকম বিষয় তোমরাই বলো। আপনারা এই ব্যাপারগুলো জানার জন্য এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, এটা বেটার হয়। এই নাম্বারে যোগাযোগ করবেন, হ্যাঁ, টাকা পেমেন্ট বা কিভাবে করবেন এই নাম্বারটা দেখতে দাও, স্ক্রিনশট করে নিই। এটা স্ক্রিনশট নিয়ে নেন। আর যদি টাকা একবারে পেমেন্ট করে ভালো, কারণ আপনাদের শীট নিতে হবে। ভর্তি লিংক দেয়া আছে ওদের কমেন্টে, তাই না? লিংক কমেন্টে দেওয়া আছে, হ্যাঁ। ও আজ আমরা অ্যানাউন্সমেন্ট দিছিলাম না একটা, ওটা মনে করে দাও যে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে বিশেষ স্যার, কালকে না রাত 9টা পর্যন্ত। আমাদের এখান থেকে আপনার 8000 টাকার যে কোর্স ফি, সেখান থেকে কালকে রাত 9টা পর্যন্ত বিশেষ ছাড় চলছে, 53% ছাড়। মানে আজকের জন্য যারা সেমিনারে আছে, আজকে যারা লাইভ দেখছেন তাদের জন্য এক কথায় 53%। এটা দিলে কত বললা আসে? 3760 টাকা।
এখানে 760 টাকা আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে বিশাল ওই যে আমাদের বিজয় দিবস হচ্ছে 53তম, সামনে আসছে, তো আশা উপলক্ষে এটা উপলক্ষে আমরা এটা আজকে দিলাম। শুরু হয়ে গেল। সেটা হচ্ছে কালকে রাত 9টা পর্যন্ত এটা থাকবে, 3760 কমেন্টেও দেওয়া আছে। এটা রিয়েলি মানে কি বলবো যে ট্রিমেন্ডাস, এটা অ্যামেজিং একটা অপরচুনিটি। তো বিশেষ এটা হচ্ছে যে এতগুলো টিচার এত ভালো ভালো, বা বিদ্যাবাড়ির টিচার তো দেখছেনই সবাই, হ্যাঁ, যে বিদ্যাবাড়ি এত কমেন্টস আছে, কিন্তু টিচার যে এইগুলো যে পড়ানো স্টাইল এটা সবকিছু এটা 100% সবাই, এবং এবং আমাদের যারা কি বলবো যে আমাদের ফলো করে বা আমাদের হয়তো ভালো চায় না, তারাও কিন্তু আমাদের বিশেষ করে টিচার নিয়ে কেউ কোনো কথা বলেনি, আজ পর্যন্ত বলেনি। তো এই টিচার গুলো যারা এখানে ক্লাস নেয় তারা এত সিনিয়র টিচার হওয়ার পরেও তাদের কিন্তু এখানে আবার প্রশিক্ষণ হয়, তাই না? জি স্যার, একদম। এই জন্য আর কি এখানে খারাপ ক্লাস নেওয়ার সুযোগ নেই, বরঞ্চ এটা বলতে পারবে কিনা কেউ যে সবচেয়ে খারাপ ক্লাস নেয় এরকম এদের নাম বলতে পারবে কিনা? বলতে পারবে না, জি স্যার, এটাই বলতে পারবে, সে কনফিউজ হয়ে যাবে যে কার কথা বললে খারাপ, ঠিক আছে, এটা বলতে পারবে না। 48-এর বিষয়টা অনেকে জানতে চাইছে, 48 কত? 48তম বিশেষ কিন্তু আমাদের ফাউন্ডেশন থেকে অ্যাডভান্স। 48 বিশেষটা কি, যে ফাউন্ডেশন থেকে মানে বেসিক না, কিন্তু ফাউন্ডেশন থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস 48তমতে। তো 48তমতে এটা হচ্ছে আমাদের একদম মানে 50% ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে, ফ্ল্যাট ডিসকাউন্ট 48তম বিশেষের জন্য। ওইটার লিঙ্কও দেওয়া আছে কমেন্টে, ওইটা দেখে 48তম যদি কেউ দেখে তাহলে সেখান থেকে দেখতে পারবে যে এখানে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে 48তম, অর্থাৎ এটা চলবে প্রায় 1 বছরের বেশি সময়। এই 1 বছরের জন্য 48তম মধ্যে কি কি করতে হবে, শুরু থেকে কিভাবে পড়তে হবে, একদম ফাউন্ডেশন লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং 48তম কি আছে জানো? লিখিত ক্লাস আছে। প্রিলির পাশাপাশি লিখিত ক্লাস। হ্যাঁ, লিখিত ক্লাস, অর্থাৎ প্রিলি আছে, লিখিত আছে এর মধ্যে, অর্থাৎ কিচ্ছু বাকি নেই এই 48তম মধ্যে, অর্থাৎ একেবারে কিছুই সে জানে না, সেখান থেকে শুরু করলেও সেইখানে 48তম ভালো করবে, এইভাবে করা আছে। এবং এইটার কোর্স ফি হচ্ছে যে 50% দিয়ে মাত্র 7050 টাকা। 1 বছর, তাও 1 বছরের বেশি, 1 বছরের বেশি এর মধ্যে যা যা দরকার সব মিলে আসা পর্যন্ত। এখানে ধরো 155টা লাইভ ক্লাস, তারপর হচ্ছে 25টা হচ্ছে তোমার রিটেন লিখিত ক্লাস, 25টা। তো ভালো প্রিপারেশন হবে একদম। আর কিছু? ওকে, রাকিব হাসান ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমাদের অনেকের মাস্টার্স এর পরীক্ষা আছে, আমরা কি মাস্টার্স এর প্রস্তুতি নিব নাকি বিসিএস এর প্রস্তুতি? এখানে একটা এক্সাম্পল বলি, এটা হচ্ছে ওই আমাদের একজন নাম ছিল আরজিনা খাতুন, কাস্টমস ক্যাডারের। তো ওর একটা বড় একটা রেকর্ড আছে, সেটা হচ্ছে ধরো খুবই কষ্ট করে পড়াশোনা করছে, এবং আমি ওই স্টোরিটা গেলাম না, জাস্ট এটুকু বলি, সে যখন মাস্টার্স পরীক্ষা দেয় তখন ওই মাস্টার্স পরীক্ষাও ছিল, তার বিসিএসও ছিল, ঠিক আছে, দুটাই একসাথে। তখন সে মাস্টার্সও পড়ছে, বিসিএসও পড়ছে, এবং ফার্স্ট বিসিএস ছিল এটা। বিসিএসে সে কাস্টমস ক্যাডার হয়েছে এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে। তো এটা হচ্ছে আমি একদম মানে চোখে, ওরও একটা সাক্ষাৎকার আমার কাছে আছে, আমি সাক্ষাৎকার নিয়েছিলাম, আমাদের পেজে আছে একদম নিচের দিকে, এটা তো কয়েক বছর আগে নিয়েছিলাম। তো ওইটা ওইটা করে তো ওর সাক্ষাৎকারটা ইউটিউবে দিয়ে দিও, তাহলে দেখতে পারবে কাস্টমস ক্যাডার হয়েছে এবং সে কতটা কষ্ট করে পড়াশোনা করেছে, এলাকাবাসী তার জন্য টাকা তুলছে, এলাকার মানুষ। হ্যাঁ, এসএসসি পরীক্ষা দেওয়ার সময় তার একটু সমস্যা হয়েছিল, তারপরে সে যাই হোক সে এতটা স্ট্রাগল করে পড়াশোনা করে সে নিজের পায়ে দাঁড়িয়েছে, তার বাবা মার যে কষ্ট সেগুলো সব শেষ করে দিয়েছে। এবং আমি ওই সাক্ষাৎকারের মধ্যে বলছি, এটা দেখছি, ওইটা এখান থেকে সে একই সাথে মাস্টার্স পরীক্ষা দিয়েছে এবং একই সাথে সে বিসিএস পরীক্ষা দিয়েছে। বিসিএসে সে কাস্টমস ক্যাডার পেয়েছে এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে। পড়াশোনাটা কিরকম ছিল। আরেকটা মেয়ে ছিল, ওরও সাক্ষাৎকার আছে, বুঝছো, তোমরা তো দেখো না, এগুলো অনেক আগের। ওর নাম হচ্ছে আতিয়া খাতুন। ও 37-এ বোধহয় হইলো, 37তম বিসিএসে। তো 37-এ হইলো। ওর ছিল কি যে আতিয়া আমার খুব ফলোয়ার ছিল, ওর দেখা গেলো যে প্রথমবার ক্যাডার হলো শিক্ষা ক্যাডারে, ঠিক আছে। শিক্ষা ক্যাডার হওয়ার পরে বাড়িতে গেছে, যাওয়ার পরে ওর আব্বাকে বলছে যে আমি শিক্ষা ক্যাডার হয়েছি। তো ওর আব্বা মনে করে যে খুশি হয় নাই, হাসে নাই। হ্যাঁ, লাইভে কিন্তু বলতেছিল এটা, খুশি হয় নাই। তো ওর বাবা বলছে তুমি খুশি হয় নাই? কয় যে খুশি তো হয়েছি, কিন্তু আমি সারা জীবন স্বপ্ন দেখছি যে আমার মেয়েরা যদি ম্যাজিস্ট্রেট হইতো, বুঝছো। তো এইটা খুব ইন্টারেস্টিং যে তার বাবা একজন কৃষক, তার বাবা কিন্তু কৃষক। তো কৃষক হিসেবে সে বলছে যে আমার মেয়েটা যদি ম্যাজিস্ট্রেট হইতো, এই যেদিন বলছে মেয়েটা যদি ম্যাজিস্ট্রেট হইতো ওই দিন থেকে সে আর মানে কাউরে বলে নাই সে ক্যাডার হয়েছে। মানে লাইভে তোমার এটা শুনলে তোমার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। সে কাউরেই বলে নাই যে সে ক্যাডার হয়েছে। 1 বছর সে বাড়িতে পড়ছে, চিন্তা করছে যে আমার বাপের একটা স্বপ্ন, এই স্বপ্নটা তো পূরণ করতে হবে আমার, বা এটাই পূরণ করতে পারবো না তাহলে কি হবে। সে কি করছে, বাড়িতে 1 বছর পড়াশোনা করার পরে পরে আবার অ্যাডমিন ক্যাডার হয়েছে 37তমতে।
অ্যাডমিন ক্যাডার হওয়ার পরে সে খুশি হয়েছে। প্রথমবার আমাকে বলেনি, আমাদের এখানে কোচিং করছিল, প্রথমবার বলেনি সে ক্যাডার হয়েছে, প্রথমবার কিন্তু শিক্ষা ক্যাডার হয়েছে। হওয়ার পরে সে কাউরে বলেনি, কত চাপা। আর এখনকার সময় দেখবা যে প্রিলি পাস করলেই কি একটা অবস্থা হয়ে যায়, মানে এই করে দেয়। প্রিলি রেজাল্ট যদি আসে দেখবা যে খুশিতে, রেজাল্ট আসা দরকার নেই, প্রিলি পরীক্ষা দিলেই তো পোস্ট মেরে দেয় ফেসবুকে যে প্রিলি পরীক্ষা দিচ্ছি সবাই দোয়া করেন, তাই না? তাহলে সেই মেয়েটা কি হয়েছে যে প্রথমবার ক্যাডার হয়েছে, তার বাবার স্বপ্ন ছিল সে ম্যাজিস্ট্রেট হবে, এইটুকু স্বপ্ন পূরণ করতে যে কাউকে বলে নাই, না বলে পরের বার সে ম্যাজিস্ট্রেটই হয়েছে, পুলিশ প্রশাসন ক্যাডারই হয়েছে। এতটা একটা মানে মানে মানুষের লাইফের মানে এরকম থাকে যে বলোকে ক্যাডার হয়, দুবার ক্যাডার হয়। আর সেখানে তারপরে কি আরেকটা আমাদের ফারজানা তো এখন বোধহয় ইউনো হয়েছে। ফারজানা পড়াশোনা 3 বছর গ্যাপ ছিল। ও ফেসবুকে দেখবা যে ও তো অনেক ফলোয়ার বেড়ে গেছে, আমার সাথে লাইভ আছে। 3 বছর পড়াশোনা গ্যাপ ছিল এবং একটা বাচ্চা নিয়ে পড়াশোনা আমাদের মিরপুর শাখায় তখন ভর্তি হয়, বুঝছো? ওই সময় তো ভর্তি হলে ও বলতে, স্যার আমার 3 বছরের গ্যাপ, আমি পড়াশোনা করবো কিভাবে, হবে কিনা, হ্যান ত্যান। তো পড়াশোনা করে দেখো 3 বছরের গ্যাপ থাকার পরেও সে কিন্তু অ্যাডমিন ক্যাডার হয়েছে, বুঝছো? আর একটা ইন্টারেস্টিং ব্যাপার শোনো, সেটা হচ্ছে যে ওই এক দেবর আর এক ভাবি, বুঝছো? ভাবি হচ্ছে ডেন্টাল থেকে পড়াশোনা করছে, ডেন্টাল থেকে। তো ভাবিকে এনে আমাদের এতে ভর্তি করাইছে দেবর তখন 3rd ইয়ারে পড়ে, বুঝছো? ভর্তি করার পরে ভাবি এখান থেকে ভর্তি হয়ে ক্লাস করে অ্যাডমিন ক্যাডার হয়েছে। ইন্টারেস্টিং আমার কোনটা জানো, যে ছেলেটাই 3rd ইয়ারের ছেলেটা আসছিল, ওই ছেলেটাও আমাদের কাছে পরবর্তী পড়ে সে কাস্টমস ক্যাডার হয়েছে, বুঝছো? আসলে তো এটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজার ব্যাপার। যাই হোক, আমরা অনেক গল্প করলাম আজকে। স্যার এগুলো আসলে ক্যাডার হওয়ার গল্প শুনলে আসলে অনেকের মাঝে যেটা হয়, নিজে ক্যাডার হওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি না, এটা কেন নয়, ওর চাকরি বয়স যতদিন আছে সে এটা ট্রাই করবে না। না হলে আমি তো বলছি যে মানে যদি না হয়, কোনো কারণে চাকরি হলো না, নাই হতে পারে, তার জন্য কি নিজেকে ধ্বংস করে দিতে, নিজেকে বলবো যে আল্লাহ আমি খুব খারাপ স্টুডেন্ট, আমি ভালো না, হ্যান ত্যান, বা আমি মেধাবী না, এটা বলা যাবে? এটা মোটেও না। না হলে না হয়েছে, বাট হওয়ার আগে ট্রাইটা করতে হবে সেইভাবে যাতে করে হয়, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আজকে যারা স্যারের ক্লাস আমাদের এখানে একজন একটা বলছে, খুব নেগেটিভ একটা কমেন্ট করছে, এটা হচ্ছে আলী হোসেন, বলছে যে এই সব ভাওতাবাজি বাদ দেন, বলছে বিসিএস করতে করতে ছেলেদের বেকার বানাচ্ছেন। আচ্ছা দেখো, এটা যেটা বলছো যে এইটা ভাওতাবাজি বা হ্যান ত্যান এই ধরনের শব্দ তোমার ইউজ করাটা ঠিক হয় নাই, তারপর তুমি যেটা ইউজ করেছো সেক্ষেত্রে আমি বলি, সেটা হচ্ছে যে আমি যেটা পার্সোনালি বলি, আমি তোমাদের বিজনেস করার বিষয়টাও বলি। বিজনেস করানোর লাইভ আছে, দেখবা যে শুধু বিজনেস করা অর্থাৎ তুমি চাকরি না করলে কি করবা সেটার উপর আমার লাইভ আছে, যে তুমি চাকরি না করলে কি করবা, ঠিক আছে? তোমার জন্য অপশন ওইটাও আছে। আমি তোমাদের এখানে কি বলছি, আমি বলছি যে তোমার চাকরির বয়স যে কয়দিন আছে, তুমি কেন এই চাকরিটা ট্রাই করবা না, সেটা হচ্ছে কথা। তুমি ট্রাই করবা, কিন্তু একই সাথে তোমাকে তো বলি নাই যে তুমি বাকি আর কিছু করবা না। আমি এটাও বলছি চাকরি না হলে কি করবা, চাকরি না হয় তাহলে কি করবা, না হলে তোমার দোষে হবে না, এটা তুমি দোষ তুমি আরেকজনের ঘাড়ে চাপায় তুমি ভাববা যে তুমি খুব বড় কিছু হয়েছে, তা কিন্তু না। তুমি দোষ আরেকজনের ঘাড়ে চাপাবা না, দোষ তোমার। যদি না হয় তো তোমার কারণে হবে না। তুমি পড়াশোনা তোমার গাফলিতে আছে, পড়াশোনা তোমার গলদ আছে, তুমি ঠিকভাবে পড়ো নাই। আমি যেটা বললাম যে 5 টাইমস রিভিশন দিতে হবে, সেটা তুমি দাও নাই, বা পড়ছো একদিন পড়ছো 2 দিন খোঁজ নাই, বা তুমি সারাদিন বন্ধুদিন আড্ডা মারবা, তাহলে তোমার তো চাকরিটা হবে না। আমরা একটা এক্সাম্পল বলি, আমাদের এলাকাটা ছেলে পুলিশ ক্যাডার হইলো, বুঝছো রফিক? ওই ছেলেটা কি হয়েছে জানো, যে ও কি করতেছে, ওই একটা ম্যাচে থাকতো, ওর সাথে ও তো খুব পরে ম্যাচের মধ্যে পরে খুব, তো ওর সাথে ফ্রেন্ড ছিল 5-7 জন, এরা একে ব্যঙ্গ করে, ওই যে ওর মতো, ওই যে ভাই বলতেছে না যে এটা এগুলো বাদ দেন, মানে বীজ হার্ডের করে দেয়, ও নিজেও পড়বে না আর ওজনে পড়তে দিবে না, নিরুৎসাহিত করবে। হ্যাঁ, এই টাইপের কিছু ছেলেপেলে আছে, ও লাইফে কিছুই করতে পারবে না, কিন্তু ওই মানুষের কিছু হলে দেখবো যে সারাক্ষণ পিজিং করতেছে, আরেকজন কি করলো মুক্ত, ওই হিংসায় মরে যাচ্ছে যে ও এটা হয়ে গেল, দেখবো সহ্য করতে পারবে না। তো ওই এক্সাম্পলটা দেই, ওই ছেলেটা কি করছে, ওর সাথে ফ্রেন্ড ছিল 5-7 জন, তো ওরা সারাক্ষণ বলতো, পড়লে বলতো কিরে তুই তো বিশেষ কাটা হয়ে যাবি। হ্যাঁ, সত্যি বলতে যে এরকম ঘটনা ঘটছে, কিন্তু ও এখন বিশেষ কাটা হতে গেলে তাকে তো পড়তে হবে, প্রচুর পড়তে হবে, আসলেই পড়ে সে। আর ওরা বাইরে আড্ডা মাড্ডা দিয়ে এসে ওরা কিছুক্ষণ করে পড়ে, কিন্তু ও বেশি পড়ে। এরপরে যখন দেখলো যে এরা খুব ডিস্টার্ব করে, তখন কি করছে, বই পুস্তক সব নিয়ে বাড়িতে গেছে, বুঝছো? বাড়িতে যেয়ে সে ওখানে যে 14 ঘন্টাতে 15 ঘন্টা বাড়িতে পড়াশোনা করছে। এখানে ধরো ঢাকায় কোচিং করে একটা নলেজ টোলেজ নিয়ে বাড়িতে গেছে, পুলিশ কারারও হয়েছে। ওর সাথে যেগুলো ছিল ওই যে পিঞ্চিং করতো, একটাও কিছু করতে পারে নাই, একটাও না। আমি পরে জিজ্ঞেস করছিলাম যে তোমার সাথের গুলো তাহলে কি করছিল, ওই এই গল্পটা বলছে ওদের কিছুই হয় নাই, কিছু হওয়ারও কথা না, বুঝছো জিনিসটা? এইটা হচ্ছে বিষয়। তো ওইখানে তোমার মনে রাখতে হবে যে
তোমার যদি সুযোগ থাকে, সুযোগে তোমার অবশ্যই ট্রাই করতে হবে, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যদি চাকরি না হয় তাহলে কি আমি সুইসাইড করবো? মোটেও না। অবশ্যই তোমার তার জন্য ভিন্ন বুদ্ধি রাখতে হবে, ভিন্ন পন্থা রাখতে হবে। হতাশ হওয়ার কিছু নেই, হতাশ তো হবেই না, একেবারে মোটেই না। এটিও পদে যদি 20টা পদে সার্কুলার হয়, সেখানে 2 লাখ 2.5 লাখ সার্কুলার আবেদন করে। আর এইখানে প্রায় 3700 পদ, এটা আবেদন করার জন্য অবশ্যই চেষ্টা করা দরকার। অফকোর্স চেষ্টা করতে হবে। যদি সবগুলো সেম ক্লাস থাকে তারও এই চাকরিটা হতে পারে, কারণ কোনো সার্টিফিকেট দেখা যায় না, দেখা যায় নাম্বারটা, খাতায় কি লিখছো সেটা দেখা যায়। খাতার লেখার টেকনিক জানা থাকলে, কিভাবে টেকনিকে খাতাটা লিখতে হয় সেইটা কৌশলও জানা থাকলে, তুমি যে সাবজেক্টের হয় সেখানে তুমি নাম্বার তুলতে পারবা। সেই টেকনিকগুলো আমরা শিখিয়ে দিব, সেটা আমরা বুঝে তোমরা কিভাবে লিখতে হবে, কোথায় কি দিতে হবে সেটা আমরা দেখব, ঠিক আছে? বাট তোমাকে পড়তে হবে মানে কি যে 5 ঘন্টা পড়লা, 6 ঘন্টা পড়লা, একদিন পড়লা, 2 দিন পড়লা না, এরকম করলে হবে না। কষ্ট করতে হবে এর মধ্যে। লাইফে ওই যে যেটা বললো ওই কথায় কাম দিলে কিন্তু হবে না। তোমার যেটা মাথায় রাখতে হবে যে কষ্ট তোমার জীবনে ধরা দিবে না, ঠিক আছে? তোমার কোনো ফ্রেন্ডস তোমাকে ধরা দিবে না। তুমি যদি লাইফে সফল না হও, কেউ তোমাকে চিনবে না, শিওর থাকো। চিনলে দেখা হলে তোমার কষ্ট লাগবে, আরেকজনের সফলতা দেখলে তোমার কষ্ট লাগবে। বরং এটা তোমাকেই কষ্ট করতে হবে। এই কষ্টটা হচ্ছে যে এটা তোমার জন্য শুধু কষ্ট না, তোমার বাবা মার জন্য কষ্ট, তোমার পরিবারের ভাই বোনের জন্য কষ্ট। এই কষ্টটা একটা বছর এই কষ্টটা করতে হয়। এই কষ্টটা করার পরে তারপরে যদি এটা সফল হও, আলহামদুলিল্লাহ অনেক দূর চলে যাবা। এখন তো ভুরি সার্কুলার হবে, শুধু বিশেষ না, অন্যান্য পদ সার্কুলার হবে। একটা প্রিপারেশন ভালো করে নাও, নিলে কি হবে যে বাকি পরীক্ষাগুলো ভালো দিতে পারবা। প্রিপারেশন হচ্ছে সকল প্রিপারেশন কি বলতে হবে, মা বাবা বলতে হবে। মা বাবা তো বিশেষ প্রিপারেশন নিলে আপনার সব প্রিপারেশন হয়ে যাবে, 11 থেকে 20তম গ্রেড, প্রাইমারি, সব সব। এছাড়া লাস্টের দিকে স্যার আবার একটু বলে দেন আমাদের যে অডিয়েন্স আছে তাদের জন্য যে ডিসকাউন্ট চলছে। ও আচ্ছা, আজকে হ্যাঁ রফিক বলে দাও তাহলে আমরা শেষ করে দিই। ডিসকাউন্ট স্যার, এটা আমাদের ওই যে 47 বিসিএস এর স্পেশাল আমাদের এই 100 ডেজ প্ল্যান, অর্থাৎ 100 দিনে আপনার 100 দিনে বুলেট ব্যাচ কভার করে নিতে পারবেন। আর সেই কোর্সে আপনারা যদি মানে আজ এবং আগামীকাল রাত 9টা পর্যন্ত, আগামীকাল রাত 9টার মধ্যে যদি ভর্তি হন, সেক্ষেত্রে আপনি 3760 টাকায় ভর্তি হতে পারবেন। 53% আমাদের ফি ছিল কিন্তু 8000 টাকা। ওখান থেকে স্যার এটা 53% কমিয়ে দিয়েছে। তার মানে কি আপনি 47% পে করবেন। 8000 টাকা 47% আপনার 3760 টাকা হয়। এই টাকাতে আপনি ভর্তি হতে পারেন। এবং ভর্তি লিংক নিচে দেওয়া আছে। হ্যাঁ, ওকে, লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে, আপনারা কমেন্ট চেক করতে পারেন, অথবা আমাদের যে পেজ রয়েছে বিদ্যাবাড়ি পেজ এবং ইউটিউব চ্যানেল, আপনারা আমাদের বিদ্যাবাড়ি পেজে মেসেজ করেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগটা করতে পারেন। আর এই যে আমাদের হটলাইন নাম্বার, আপনারা এই হটলাইন নাম্বারে ফোন করবেন বিনামূল্যে, অর্থাৎ কাটবে না, ওইটা ফ্রি, কাটবে না, কোনো ফি কাটবে না। আপনারা এখানে ফোন করে যুক্ত হতে পারবেন, আমাদের সাথে কথা বলে ভর্তি হতে পারবেন। সো থ্যাংক ইউ, অনেক সময় থাকলাম আমরা। তুমি অনেক ভালো থেকো, সবার জন্য দোয়া করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে ওরা যেন হতাশ না হয়, সবচেয়ে বড় দোয়া আছে হতাশ যেন না হয়। হতাশ হবেন না। আশপাশের লোকজনের সাথে যেগুলো নেগেটিভ কথাবার্তা বলে এদের সাথে অ্যাভয়েড করবেন। আর নিজের প্রতি বিশ্বাস রাখবেন, পরিশ্রম করবেন, ধৈর্য ধরবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, সফলতা আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করে দাও। আচ্ছা, সবার জন্য একটাই শুভকামনা থাকবে এবং দোয়া থাকবে, এটাই যে আপনারা 47 যাদের টার্গেট, যাদের বিশেষ ক্যাডার হওয়ার স্বপ্ন, তাদের এই স্বপ্নটা যেন এইবার সত্যি হয়ে দাঁড়ায়। আপনাদের জন্য দোয়া থাকবে। থ্যাংক ইউ। আর আমার পক্ষ থেকে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে লাইফ খুব শর্ট, খুব ছোট লাইফ। যেইটুকু সময় আছে এইটুকু সময়টাকে তোমার কোনো সময় হতাশ হওয়ার সুযোগ নেই। এইটুকু সময়ের মধ্যে তুমি একেবারে অলওয়েজ পজিটিভ থাকবা। নেগেটিভ যা আছে মাথায় তুমি দিবাই না। নেগেটিভ জিনিস, নেগেটিভ তুমি মাথা দিলে তুমি গেছো। নেগেটিভ চারপাশে বহু কিছু আছে, নেগেটিভ জিনিস মাথায় রাখবা না, অলওয়েজ পজিটিভ রাখবা। তোমার সম্পর্কে খারাপ কিছু বললে তার দিকটা হাসি দিবা, হাসি দিয়ে তার দিকে খুব মোলায়েমভাবে তাকাবা, তাকায় তুমি তোমার কাছে চলে যাবা। সো কেউ তোমার শত্রু নাই, কেউ তোমার শত্রু না, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জাস্ট তুমি মাথা রাখবা, তোমার নিজের প্রতি ফুল কনফিডেন্ট থাকবা যে তুমি অবশ্যই পারবা। সবচেয়ে ভালো হয় তুমি যে লুকিং গ্লাসটা ইউজ করো, ওইখানে যে লিখে রাখো আই ক্যান, এটা লিখে রাখবা। এটা লিখবা আই, বড় করে লিখবা আই ক্যান, এটা ডট দেবা 3টা, বাস। এটা খাতা এটা লিখে রাখবা। তোমার যেখানে চোখ পড়ে ওখানে লিখবা যে আই ক্যান, এটা লিখবা। আর তুমি পারলে সবচেয়ে ভালো হয় যে ঘুম থেকে উঠেই এটা 10 বার করে বলো। প্রতিদিন ঘুম থেকে উঠে তুমি 10 বার, কেউ যেন আমার শোনে না, একাই বলবা যে আই ক্যান, আমি পারি, আমি পারি। বাংলায় বলবা, ইংরেজিতে বলবা আই ক্যান, আমি পারি। ইনশাল্লাহ তুমি দেখবা যে তুমি যেটা ধরবা সেটাতে তুমি পারবা। তুমি সফল হও,
তোমাদের সবার জন্য দোয়া রইলো আমাদের তিনজনের পক্ষ থেকে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ, টাটা। আল্লাহ হাফেজ।